কালচার মিডিয়া এটা আমাদের টপিক। তো অ্যাকচুয়ালি যেটা হয় যে একটা ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়াটা যখন একজন মানুষের বডিতে ঢুকলো এবং বডিতে ঢোকার পরে এটা বডির ভিতরে মাল্টিপ্লাই করবে, বডিতে ডিজিজ প্রডিউস করবে, এবং এটা ব্যাকটেরিয়া নর্মালি গ্রো করার মাধ্যমে এই জিনিসটা করে, ব্যাকটেরিয়াল গ্রোথের মাধ্যমে এটা হয়, ডিজিজটা হয়। এখন নর্মালি ব্যাকটেরিয়াকে আমরা যদি একটা আর্টিফিশিয়াল জায়গায় গ্রো করতে চাই, ল্যাবে আমরা আর্টিফিশিয়ালি এটাকে গ্রো করতে চাই, ঠিক আছে। এখন গ্রো করতে চাইলে ব্যাকটেরিয়া গ্রো করার জন্য বিভিন্ন কিছু দরকার হবে। সেই জিনিসগুলোকে, যেমন ধরো বিভিন্ন নিউট্রিয়েন্টস বা বিভিন্ন পুষ্টিকর জিনিস যেগুলো ব্যাকটেরিয়া খাবে, ব্যাকটেরিয়ার দরকার, বা ধরো পিএইচও কিন্তু ঠিকঠাক রাখা লাগবে, সেখানে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এগুলা যা যা লাগবে সেগুলোর কনসেন্ট্রেশনে ঠিকঠাক থাকতে হবে। যদি না থাকে তাহলে গ্রো করতে পারবে না। তো এই যে আমি আর্টিফিশিয়ালি নিজের বডির মধ্যে ঢুকে ডিজিজ করবে, সেটা না, এই পাথওয়েটা না, বরং এই পাথওয়েটা যেখানে আমি আর্টিফিশিয়ালি ল্যাবে গ্রো করব, এই যে গ্রো আমরা করি, এই বিষয়টাকে আমরা বলি যে ব্যাকটেরিয়াল কালচার, বা এটাকে আমরা ব্যাকটেরিয়াল কাল্টিভেশনে বলতে পারি, যে আমরা ব্যাকটেরিয়া চাষ করতেছি, বিষয়টা এরকম আর কি, ঠিক আছে। এখন কথা হলো যে এই ব্যাকটেরিয়ার কালচার এর জন্য যে এই যে আমি মিডিয়া ইউজ করতেছি, এটাকে আমি কালচার মিডিয়া বলি। যে যেই নিউট্রিয়েন্টস সমৃদ্ধ জায়গা, বা আমরা বলতে পারি যেখানে আমি সব কিছু সাপ্লিমেন্ট দিয়ে আমি একটা পরিবেশ তৈরি করলাম যেখানে আমি ব্যাকটেরিয়া গ্রো করবো, তাহলে এই পরিবেশটার নাম হচ্ছে কালচার মিডিয়া। আর এই প্রসেসটাকে আমি বলতেছি যে আমি কালচার করতেছি ব্যাকটেরিয়াকে, বা কাল্টিভেশন করতেছি। দ্যাটস ফাইন। এখন আসা যাক যে এই যে আমরা ব্যাকটেরিয়া কালচার করি কেন দরকার ব্যাকটেরিয়া কালচার করা। এর পিছনে কারণ হচ্ছে যে ধরো একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা বডিতে ঢুকে ডিজিজ করবে, রাইট? ডিজিজ করলো, আমি ধরলাম যে ধরো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করলো, যেটাকে আমরা ইউটিআই বলতেছি। এখন আমি পার্সনটার থেকে কী করলাম, আমি ওই পার্সনটা থেকে ইউরিন নিলাম, ইউরিন স্যাম্পল হিসেবে নিলাম, এবং এই ইউরিনকে নিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে এই ইউরিনটা নিয়ে আমি অবশ্যই এক্সামিনেশন করে দেখতে চাবো যে এই পার্সনটার এই যে ইউটিআই হইল, এটা কোন অর্গানিজম দ্বারা হয়েছে। সাপোজলি ধরো এটা ইকোলাই দ্বারা হয়েছে, এটা আমি ধরলাম যে ইকোলাই একটা ব্যাকটেরিয়া, যেটা স্টেরিস্টার কোলে, এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। তো এটা দ্বারা হয়েছে এটা আমি বুঝবো কিভাবে? এটা কি বোঝা তো সহজ। আমি ইউরিনটা নিয়ে আমি এটাকে যখন এই স্যাম্পলটা নিয়ে আমি পরবর্তীতে এটাকে যখন কালচার করব কালচার মিডিয়ামে, তখনই কিন্তু আমি বিভিন্ন কালচার মিডিয়ামের মাধ্যমে ব্যাকটেরিয়াল গ্রো করে আমি বুঝতে পারবো যে আচ্ছা এগুলো হচ্ছে ইকোলাই, ঠিক আছে। সো এটাই হচ্ছে উদ্দেশ্য আমাদের কালচার মিডিয়াতে, যে কোনো একটা অর্গানিজমকে আমি হচ্ছে দেখতে পারতেছি যে আসলে কোন অর্গানিজমটা দ্বারা একটা জিনিস হয়েছে, স্যাম্পলগুলোকে আমরা কালচার করি। আচ্ছা, এবং অনেক জায়গায় একটা টার্ম দেখবা, সেটা হচ্ছে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, সিএস এভাবে লেখা থাকে। এখানে সেন্সিটিভিটি বলতে বোঝায় যে আমি আইডেন্টিফাই করলাম যে আচ্ছা ইকোলাই, ওকে দ্যাটস ফাইন, ইকোলাই। তো এখন এটার জন্য কোন অ্যান্টিবায়োটিক বেস্ট হবে, এটার জন্য আমি কোন অ্যান্টিবায়োটিকটা দিব, কোন অ্যান্টিবায়োটিকটা বেস্ট হবে। সো এই যে অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভিটি চেক করা, এটার জন্য আমরা আলাদা করে কিন্তু টেস্ট করি। তো এটাই বোঝানো হয়েছে যে আমি ফার্স্টে কালচারের মাধ্যমে আইডেন্টিফাই করি যে কোন অর্গানিজমটা দ্বারা ডিজিজটা হয়েছে, এবং সেন্সিটিভিটির মাধ্যমে আমরা চেক করি যে কোন অ্যান্টিবায়োটিকটা আমার দেওয়া উচিত, কোন অ্যান্টিবায়োটিকটা দিতে হবে। সো কালচার অ্যান্ড সেন্সিটিভিটি যখন দুইটাই একসাথে করা হয়, এটার রেজাল্ট পাইতে কিন্তু একটু লেট হয়, 3 দিনের মতো সময় লাগে যেতে পারে। বাট শুধু কালচার করতে অতটা টাইম লাগে না, শুধু কালচার করতে দেখা যায় যে অল্প কিছু টাইমে কিন্তু রেজাল্ট পাওয়া যেতে পারে। বাট কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করতে হলে কিন্তু একটু টাইম লাগে। এখন অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভিটি কীভাবে টেস্ট করতে হয় এটা নিয়ে আমরা আলাদা ভিডিওতে বলবো, যখন আমি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং ওই জায়গায় আমরা সেন্সিটিভিটি টেস্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন ওভারঅল আমরা একটা আইডিয়া নিলাম যে অ্যাকচুয়ালি কালচারের ইউজ কোথায়, বা কেন আসলে আমরা ব্যাকটেরিয়াল কালচার করি। ওকে, দ্যাটস ফাইন। এখন আমরা প্রসিড করব। এত রাতে বিড়াল ডাকতেছে এই জন্য। আচ্ছা, যাই হোক, তাহলে কালচার কি? কালচার হচ্ছে একটা আর্টিফিশিয়াল প্রসেস যেখানে আমরা মাইক্রোবগুলোকে কাল্টিভেশন করি, এবং এখানে প্রপার এনভায়রনমেন্ট, গ্রোথ ফ্যাক্টর যা যা লাগবে সব কিছু এখানে দেওয়া হয়। এবং কালচার মিডিয়া বলতে আর্টিফিশিয়াল যে মিডিয়াটাতে অ্যাকচুয়ালি আমরা কালচার করতেছি। এবং এখানে কলোনি একটা টার্ম আছে, মনে রাখবা যে অ্যাকচুয়ালি আমাদের কালচার যে মিডিয়া, সেই কালচার মিডিয়াটা তো আমরা এই যে আর্টিফিশিয়ালি বানাই এখন, এবং এটার মধ্যে আমরা ব্যাকটেরিয়া গ্রো করাই। এখন বিষয়টা হচ্ছে এরকম যে এটা আবার বিভিন্ন টাইপের আছে, সলিড আছে, তারপর লিকুইড মিডিয়া আছে, তারপর হচ্ছে সলিড, লিকুইড, তারপরে সেমি সলিড, এরকম বিভিন্ন মিডিয়া আছে, সেমি সলিড। ওকে, দ্যাটস ফাইন। এখন বিষয়টা দাঁড়াইছে এরকম যে সলিড মিডিয়াগুলো সাধারণত আমরা
কি করি, আমরা হচ্ছে একটা পেট্রি ডিশ নিই, এটাকে বলতে ধরো একটা পেট্রি ডিশ, এবং এই পেট্রি ডিশের মধ্যে আমরা হচ্ছে আগার নামে একটা টার্ম আছে, এটা একটা সলিডিফাইং এজেন্ট, এই আগারকে আমরা ইউজ করি, এবং আগারকে ইউজ করে আমরা এখানে হচ্ছে ব্যাকটেরিয়াকে গ্রো করা এই স্যাম্পলটা এখানে দিয়ে দিই, এবং স্যাম্পল দিয়ে দেওয়ার পরে আমরা এখানে ব্যাকটেরিয়া গ্রো দেখতে পারি। এখন এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে সলিড যে মিডিয়াগুলা, এই সলিড মিডিয়াগুলোর নামের শেষে দেখবে আগার থাকে, কারণ এখানে আমরা সলিডিফাইং এজেন্ট হিসেবে আগার ইউজ করি, এই জন্য এই মিডিয়াটা সলিড মিডিয়া বলে। আচ্ছা ওকে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এখন কথা হচ্ছে এখানে এই আগারের উপরে ধরো ব্যাকটেরিয়া গ্রো করবে, ব্যাকটেরিয়া গ্রো করলো। এখন ব্যাকটেরিয়া তো আমরা খালি চোখে দেখি না, তো যদি এমন হয় যে এখানে অনেক ব্যাকটেরিয়া গ্রো করছে, এবং ব্যাকটেরিয়া গ্রো করার ফলে মিলিয়ন্স ব্যাকটেরিয়া গ্রো করার ফলে এখানে এইভাবে পয়েন্ট আকারে আমি একটা জায়গা দেখতে পারলাম খালি চোখেই, তো এটাকে আমি বলি কলোনি। কি বলি? কলোনি। এই পিচ্চিকটু জায়গা, বাট এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া আছে। সো কলোনি মানে হচ্ছে একটা ভিজিবল জিনিস, যে ভিজিবল মাস, যেটা আমি দেখতে পারছি। কেন দেখতে পারছি? কারণ ওই জায়গায় মানে একটা সিঙ্গেল সেল থেকে বা একটা ব্যাকটেরিয়া থেকে মাল্টিপ্লিকেশন করে অনেক বেশি ব্যাকটেরিয়া হয়ে গেছে, এত বেশি ব্যাকটেরিয়া হয়েছে যে আমি ভিজিবলি খালি চোখেই দেখতে পারতেছি, বাট জাস্ট বুঝতেছি যে ছোটো একটু জিনিস, বাট ওই জায়গায় যে এত ব্যাকটেরিয়া আছে সেটা আমি মাইক্রোস্কোপ দিয়ে ভালো দেখতে পারবো। এখন এটা গেল। এখন মনে রাখবা যে অ্যাকচুয়ালি এভাবে একটা পেট্রি ডিশ, এটাকে আমি বলি পেট্রি ডিশ। পেট্রি ডিশ হচ্ছে আমরা পেট্রি ডিশ হচ্ছে আমরা সাধারণত সলিড মিডিয়াগুলো ইউজ করি। আর মনে রাখবা যে লিকুইড মিডিয়ার জন্য হচ্ছে আমরা হচ্ছে যে কোনো একটা মানে আলাদা একটা বোতলের মতো ইউজ করা হয়, সেটার মধ্যে লিকুইড মিডিয়া এতে ব্যাকটেরিয়া গ্রো করা হয়। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, সাধারণত এই যে সলিড যে আগার মিডিয়াগুলা, এখানেই আমরা ইউরিন, ঠিক আছে, ইউরিন বা ধরো নর্মাল যে স্যাম্পলগুলো আছে, যেখানে অনেক বেশি পরিমাণে, মনে রাখবা যেখানে অনেক বেশি পরিমাণে মাইক্রো অর্গানিজম থাকে, আমরা সে সকল স্যাম্পলগুলো ইউজুয়ালি আমরা কালচার করি সলিড মিডিয়াতে, ঠিক আছে। আর যেখানে খুবই কম পরিমাণে, যেমন ধরো আমাদের ব্লাডের স্যাম্পল নিলাম, ঠিক আছে, অথবা সিএসএফ নিলাম, তো এই যে সকল জায়গায় খুব কম পরিমাণে মাইক্রো অর্গানিজম পাওয়া যাওয়ার চান্স থাকবে বা ব্যাকটেরিয়া, সে সকল আমি হচ্ছে গিয়ে করি লিকুইড মিডিয়াতে, সে সকল ক্ষেত্রে কালচার। কারণ লিকুইড মিডিয়াতে অনেক বেশি নিউট্রিয়েন্টস থাকে, অনেক বেশি পুষ্টিকর জিনিসপাতি থাকে। এই জায়গায় যদিও এখানে কম পরিমাণে মাইক্রো অর্গানিজম আছে বা ব্যাকটেরিয়া আছে, বাট স্টিল এটা এখানে ভালো গ্রো করতে পারবে, ঠিক আছে। এই জিনিসটি ইম্পর্টেন্ট। আর আচ্ছা, এখন তবে তার আগে আমি আরেকটা কথা এখানে বলি, সেটা হলো যে মনে রাখবা যে আমরা যখন এই জায়গায় মানে যেটা হচ্ছে লিকুইড মিডিয়াতে আমরা যখন কালচার করি, তখন লিকুইড মিডিয়া থেকে পরবর্তীতে আমরা কিন্তু আবার সলিড মিডিয়াতে সেটাকে আবার কালচার করি। সো আমরা এই মানে ধরো এখানে একবার কালচার করলাম লিকুইড মিডিয়াতে, এবং কালচার করার পরে যে কালচারটা আমি করছি সেখান থেকে আবার স্যাম্পল নিয়ে আমি হচ্ছে আগার মিডিয়াতে বা আমি হচ্ছে সলিড মিডিয়াতে দিই। তো এই যে আমি একটা মিডিয়া থেকে আরেকটা মিডিয়াতে, বা এক জায়গায় মিডিয়া থেকে না, মানে একটা কালচার থেকে আমি আরেকটা কালচারে দিলাম, এটা ছিল প্রাইমারি কালচার, এটা থেকে আমি আরেকটা কালচারে দিলাম, এই সেকেন্ড বার দেওয়ার ক্ষেত্রে আমি যে কালচারটা করতেছি সেকেন্ড বার দিয়ে আমি সেটাকে বলি সাব কালচার। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখো, সাব কালচার মানে হচ্ছে ইনোকুলেশন অন এ সেকেন্ড মিডিয়াম, অর্থাৎ অন্য একটা মিডিয়ামে আমি যখন আবার দিতেছি, তখন সেটাকে ফার্স্ট মিডিয়াম থেকে তখন সেটাকে আমি বলতেছি হচ্ছে সাব কালচার। আচ্ছা, এখানে আরও বেশ কিছু টার্ম কিন্তু আমাদের একটু জানতে হবে। এখন কথা হচ্ছে যে দেখো, আমি যে মানে ধরো ইউরিনের একটা স্যাম্পল আমি নিলাম, এখন কালচার করার জন্য আমি যে একটা মানে মানে আমি যে কালচার মিডিয়ার মধ্যে যে দিব, কি মাধ্যমে দিব? আমি কি মানে জাস্ট বেয়ার হ্যান্ডে দিব? বেয়ার হ্যান্ডে? আনসার হচ্ছে না, বেয়ার হ্যান্ডে আমি কিন্তু দিব না। আমি এখানে একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করি, যেটাকে আমি বলি ওয়্যার লুপ। কি বলি? ওয়্যার লুপটা দেখতে কেমন হয়? মনে রাখবো, ওয়্যার লুপটা দেখতে হচ্ছে এরকম কাইন্ড অফ, হ্যাঁ, এরকম। এখানে একটা ধরো সার্কুলার আছে, এবং ওয়্যার লুপটা হচ্ছে ধরো এরকম। এটাকে আমরা বলতেছি ওয়্যার লুপ। এবং এই ওয়্যার লুপের মাধ্যমে, এই পোর্শনটার মাধ্যমে আমরা হচ্ছে মানে স্যাম্পলকে কালেক্ট করে সেই মানে স্যাম্পল থেকে আমি হচ্ছে গিয়ে কালচার মিডিয়াতে ট্রান্সফার করব, এবং পরবর্তীতে সেগুলোকে কালচার করব। সো এই যে বিষয়টা ওয়্যার লুপের মাধ্যমে কিন্তু আমরা হাত দিয়ে তো নিব না। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমার অনেক আগেই বলা উচিত ছিল, সেটা আমি কি মাইক্রো অর্গানিজম কালচার করতে পারবো? আমি ব্যাকটেরিয়া কালচার করতে পারি। তার পাশাপাশি হচ্ছে গিয়ে ধরো ফাঙ্গাই বা হচ্ছে আমরা বলতে পারি প্যারাসাইট, এগুলো কালচার করা যাইতে পারে, ঠিক আছে। ধরো ফাঙ্গাইয়ের জন্য যেমন একটা মিডিয়া আছে, স্পেশাল মিডিয়া, এটাতেই আমরা করি, সেটা হচ্ছে স্যাবোরটস ডেক্সট্রোসাগার মিডিয়া নামে একটা মিডিয়া আছে, এই জায়গায় আমরা সবসময় কালচার করি সাধারণত, ঠিক আছে। তো প্যারাসাইট আমরা করতে পারি, ঠিক আছে। বা ব্যাকটেরিয়ার জন্য আমরা দেখবো অনেকগুলো মিডিয়া আছে, যেটা নিয়ে আমরা তো এই ভিডিওতে পড়বই।
কালচার করার জন্য অনেকগুলো মিডিয়া আছে। মিডিয়া মানে যেগুলোর মধ্যে আসলে আমরা আলটিমেটলি যেই তৈরিকৃত জায়গার মধ্যে আমরা কালচার করতেছি বা কাল্টিভেশন করতেছি। কালচার মানে কাল্টিভেশন করা ব্যাকটেরিয়া। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট কথা ভাইরাস পাশাপাশি ব্যাকটেরিয়ার মধ্যে দুইটা ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ক্যালামাইডিয়া আর একটা হচ্ছে রিকেটশিয়া। এই যে ক্যালামাইডিয়া, রিকেটশিয়া দুইটা হচ্ছে ব্যাকটেরিয়া। আর ভাইরাস এগুলো আমরা জানি হচ্ছে অবলিগেট ইন্টারসেলুলার। কি বললাম? অবলিগেট ইন্টারসেলুলার, অর্থাৎ এদের বাঁচার জন্য সেল লাগবে। তো এই জন্য আমরা এদেরকে নর্মাল যে কালচার সেটা কিন্তু করতে পারবো না। এটা যদি আমরা কালচার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সেল বা টিস্যু কালচার করতে হবে। সেল বা টিস্যু কালচার বলি এটাকে আমরা। সো সেগুলা করতে হবে, সেগুলাতে এগুলা গ্রো করা যাইতে পারে, বাট নর্মাল কালচারে কিন্তু এরা কখনোই সার্ভাইভ করতে পারবে না, কারণ এদের সার্ভাইভ করার জন্য, বাঁচার জন্য অবশ্যই একটা হোস্ট সেল লাগবে বা হোস্ট টিস্যু লাগবে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে আমরা অনেক কথা বলছি, এখন যে জায়গাতে চলে আসো, কালচার কি সেটা আমরা জানি, কালচার মিডিয়া কি সেটা আমরা জানি, এবং কেন আমরা কালচার করি একটা ইনফেকশন আইডেন্টিফাই করতে, যে কোন অর্গানিজমটা দ্বারা হয়েছে সেটা তো আইডেন্টিফাই করতে। পাশাপাশি আমরা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি, যে এই অ্যান্টিবায়োটিক কোন অ্যান্টিবায়োটিক দিব আমি কোন অর্গানিজমের বিরুদ্ধে, সেই জন্য আবার অর্গানিজম এর সেন্সিটিভিটি টেস্ট আছে, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট। তো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই তো অ্যান্টিবায়োটিক কাজ করবে। আচ্ছা, তো এটা আর্টিফিশিয়াল মিডিয়ায় করা হতে পারে, যেটাকে আমরা কালচার মিডিয়া বলি, অথবা টিস্যু বা সেলে করা হতে পারে, যেটা মেনলি ওই যে ভাইরাস বা ক্যালামাইডিয়া, রিকেট সেগুলোর ক্ষেত্রে করা হতে পারে। অ্যানিমাল ইনোকুলেশনের মাধ্যমে করা হতে পারে, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্টির ক্ষেত্রে এভাবে কালচার করা হয়, এবং ইমব্রায়োনেটেড এগসেও ইনোকুলেশন করা হইতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে প্যারাসাইটের সাথে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, যাও এখন আসো যে পিওর কালচার একটা টার্ম আছে। পিওর কালচার মানে হচ্ছে একটা কালচার মিডিয়া, এবং ধরো এই কালচার মিডিয়াতে আমি জাস্ট একটা মাইক্রো অর্গানিজম আমি গ্রো করাচ্ছি, অন্য কোনো মাইক্রো অর্গানিজম নাই। ধরো আমি সাপোজলি বললাম যে আমি হচ্ছে ইকোলাই ধরলাম, আমি শুধু ইকোলাইয়ের ব্যাকটেরিয়াটাই এখানে গ্রো করাবো, অন্য কোনোটা যদি গ্রো করতে চাই আমি সেটা করতে দিব না, আমি যে কোনো উপায় সেটা বাধা ইনহ্যাবিট করবো। তো এইটাকে আমি বলি পিওর কালচার। অনলি ওয়ান স্পিসিস অফ মাইক্রো অর্গানিজম সেখানে থাকবে। মিক্স বলতে বোঝায় যে মানে মোর দ্যান 2 স্পিসিস অফ মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট থাকবে কালচারে। আর সাব কালচার মানে এক জায়গা থেকে আমি কালচার করে পরবর্তীতে সেই কালচারের জিনিসপাতি আমি আরেকটা জায়গায় নিলাম, সেকেন্ড মিডিয়ামে দিলাম, এবং সেখানে আবার কালচার করলাম, সেটাকে আমি বলি সাব কালচার। সো এই জিনিসটা আমি বলছি। এখন আসলে যে কী কী রিকোয়ারমেন্ট লাগে কালচার মিডিয়াতে, অবশ্যই এনার্জি লাগবে গ্রো করার জন্য, মানে কী কী জিনিস গ্রো করার জন্য ব্যাকটেরিয়া লাগে, কার্বন, নাইট্রোজেন এগুলো লাগবে, সল্ট হিসেবে সালফেট, ফসফেট, ক্লোরাইড, তারপর হচ্ছে কার্বনেট, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, তারপর হচ্ছে ক্যালসিয়াম, এগুলার হচ্ছে গিয়া এই যে এই সল্টগুলা লাগবে, বা এই কম্পোনেন্টসগুলো লাগবে, যে সোডিয়াম সালফেট, সোডিয়াম, মানে এই যে বিষয়গুলো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে তার বাদে কিছু ট্রেস এলিমেন্ট যেমন কপার লাগতে পারে, তারপরে পিএইচের স্যাটিসফ্যাক্টরি একটা লেভেল থাকতে হবে 7.2 থেকে 7.6, এই জায়গায় হচ্ছে ব্যাকটেরিয়া ভালো গ্রো করতে পারে। প্রপার টেম্পারেচার থাকতে হবে, এবং অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়াল থাকতে হবে, এবং যেমন ধরো গ্রোথ ফ্যাক্টর থাকতে হবে। তো যেমন ধরো ট্রিপ্টোফ্যান, গ্রোথ ফ্যাক্টরটা থাকা প্রয়োজন স্যালমোনেলা টাইফি, যেটা এন্ট্রিক ফিভার করে, এটার জন্য, মানে এটা যদি আমি গ্রো করতে চাই। গ্লুটাথায়োন আমাদের কালচার মিডিয়াতে দিতে হবে যদি আমি গড়কক্কাই, যেটা রিসেরে গড়রি, এই ব্যাকটেরিয়াটাকে গ্রো করতে চাই। তারপরে ফ্যাক্টর 5, ফ্যাক্টর 10, এইগুলো হচ্ছে থাকতে হবে যদি আমি হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এই ব্যাকটেরিয়াটা গ্রো করতে চাই। তো ওভারঅল কথা এই জিনিসগুলো। এখন একটা আইডিয়াল কালচারের কী কী ক্যারেক্টারিস্টিক আছে, অবশ্যই স্যাটিসফ্যাক্টরি গ্রোথ আমি পাবো একটা সিঙ্গেল ইনোকুলাম থেকে বলতে বোঝাচ্ছে আমি একটা অয়েল লুপ ইউজ করলাম, এবং অয়েল লুপ ইউজ করে এই যে অয়েল লুপটা আমি ইউজ করলাম, এবং অয়েল লুপটা ইউজ করে আমি যে মানে স্যাম্পল থেকে কিছু জিনিস নিয়ে আমি কালচার মিডিয়াতে এভাবে অয়েল লুপের মাধ্যমে দিলাম, এবং সেখানে আমি কালচার করতেছি। তো এটার মাধ্যমে যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি গ্রোথ অফ ব্যাকটেরিয়া পাবো, এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে এটা র্যাপিড গ্রোথ হইতে হবে, ইজি টু গ্রো হইতে হবে, এবং এটা মানে আমি যে মিডিয়াটা ইউজ করতেছি সেটা চিপ হবে, আমি সহজেই কম খরচে এটাই বাড়াইতে পারতেছি, এবং এখানে ইজিলি রিপ্রোডিউস করা যাচ্ছে, ব্যাকটেরিয়াগুলি ইজিলি রিপ্রোডিউস করতে পারতেছে, এবং এখানে সব ক্যারেক্টারিস্টিক্স কি থাকতে হবে যেগুলো আসলে আমরা দেখতে চাচ্ছি বা যেগুলো চাচ্ছি আমরা, ঠিক আছে? এখন ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা পারতেই হবে। তো ক্লাসিফিকেশনের মধ্যে দুইটা ক্লাসিফিকেশন বেশি ইম্পর্টেন্ট। কোন দুইটা? বলে রাখো, 1 আর 4, এই দুটো ক্লাসিফিকেশান। ফার্স্ট কথা হচ্ছে বেসড অন কনসিস্টেন্সি, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে বেসড অন ফাংশনাল ইউজ অর অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সো এই দুইটা খুবই ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশান। আচ্ছা, কনসিস্টেন্সি বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি আমি যে কালচার মিডিয়াটার কথা বলতেছি সেটা কি সলিড কালচার মিডিয়া, ওই যে বলছিলাম যে সলিড থাকলে সাথে নামের সাথে আগার টাইপের থাকে, কারণ আগার হচ্ছে সলিডিফাইং এজেন্ট। আর এটা নাকি লিকুইড কিনা, লিকুইড থাকলে নামের সাথে ব্রোথ থাকে। হ্যাঁ, ব্রোথ মানে হচ্ছে স্যুপ, কি বললাম? স্যুপ
স্যুপ তো চিনো, যে তোমরা স্যুপ খাও না, পানি পানি থাকে, সো ব্রোথ মানে হচ্ছে ওরকম টাইপের কিছু, হ্যাঁ, অথবা সাথে ওয়াটার আছে অথবা ব্রোথ থাকবে, তার মানে হচ্ছে এটা লিকুইড মিডিয়া। হ্যাঁ, এখন আসো যে সলিড মিডিয়ার নামের সাথে আগার থাকে, চকলেট আগার, তারপর হচ্ছে ব্লাড আগার, নিউট্রেন্ট আগার, ঠিক আছে, এগুলো তো আছে। তো ম্যাককংকি আগার, লোয়েনস্টেন জেনসেন বা এল যে মিডিয়া আমরা এটাকে বলি, মুলার হিংটং যে মিডিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে, এবং এই মুলার, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা এখানে বলে দিছি, দেখো মুলার হিংটং যে মিডিয়া, এটা হচ্ছে আমরা যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক যে আমরা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি দেখতে, যে কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করবে একটা পার্টিকুলার অর্গানিজমের বিরুদ্ধে, বাট সেটা কি রেজিস্ট্যান্ট কিনা, সেন্সিটিভ কিনা, এটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমরা যে মিডিয়াটা ইউজ করি সেটা হচ্ছে মুলার হিংটন মিডিয়া। সো এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট, এটা জেনে রাখো। এই মিডিয়াটার নাম জানতে হবে, পরীক্ষায় ধরতে পারে ডাইরেক্টলি। আচ্ছা, আরেকটা হচ্ছে সেমি সলিড মিডিয়া, বা এটাকে আমরা সফট মিডিয়াও বলতে পারি। মনে রাখবা, সেমি সলিড মিডিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত একটা টেস্ট টিউবে গ্রো করি, হ্যাঁ, ব্যাকটেরিয়াকে টেস্ট টিউবে, তো এটা হচ্ছে সেমি সলিড মিডিয়া। ওকে, দ্যাটস ফাইন। এখন আসো যে এটার মধ্যে স্টুয়ার্ট মিডিয়া, অ্যামিস মিডিয়া, এগুলো মিলিয়ে এই যে স্টুয়ার্ট অ্যামিস মিডিয়া, এই দুইটা মিডিয়া হচ্ছে ট্রান্সপোর্ট মিডিয়ার মধ্যে আমরা পড়বো। ট্রান্সপোর্ট অর্থাৎ কোনো একটা মানে কোনো একটা ধরো স্যাম্পল, সেই স্যাম্পলটা নষ্ট হয়ে যাবে, বা সেই স্যাম্পলটা আমি কালেক্ট করছি, এখন এটাকে অ্যাকচুয়ালি আমি সলিড মিডিয়াতে হয়তো বা গ্রো করতে চাচ্ছি, কিন্তু সেটা তো নষ্ট হয়ে যাবে আমি যদি আমি অ্যাকচুয়াল যে জায়গায় আমি সলিড মিডিয়াটা পাবো, তো তার আগে আমার সেটাকে একটু ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে হবে। তো এই ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়ার সময় আমার কিন্তু যাতে নষ্ট না হয়, এই জন্য আমি কিছু মিডিয়াতে গ্রো করতে পারি, সেটা হচ্ছে স্টুয়ার্ট মিডিয়া, অ্যামিস মিডিয়া, এরকম কিছু মিডিয়াস কিন্তু আছে, এগুলোকে আমরা ট্রান্সপোর্ট মিডিয়াসও বলি। তারপরে মোটিলিটি ইন্ডোল ইউরিয়া, এই যে মিডিয়াটা, এটাকে আমরা MIU মিডিয়াও বলে থাকি, যে মোটিলিটি ইন্ডোল ইউরিয়া আগার। এটা মেনলি আমরা এন্টেরোব্যাকটেরিয়াসি যেগুলো আছে, এন্টেরোব্যাকটেরিয়াসি, হ্যাঁ, মানে আমাদের যেমন হচ্ছে ইকোলাইয়ের টাইপের যেগুলো, ইকোলা প্রোটিয়াস ক্লেপসিয়ালা, সো ওই টাইপের এগুলোর ক্ষেত্রে আমরা এইগুলো ইউজ করি। তারপর আসলে হচ্ছে গিয়ে তারপরে আসলে ক্লাসিফিকেশন অন দ্য প্রেজেন্স অফ মলিকুলার অক্সিজেন অ্যান্ড রিডিউসিং সাবস্টেন্স, যেমন ধরো অ্যারোবিক মিডিয়া মানে যেখানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতি আছে, আর অ্যানোরোবিক মানে যেখানে অক্সিজেনের উপস্থিতি নাই, এরকম মিডিয়া। তো অক্সিজেনের উপস্থিতি নাই এরকম হচ্ছে যেমন রবার্টসন কুকড মিট মিডিয়া। অ্যানারোবিক যে ব্যাকটেরিয়াগুলো আছে, অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো গ্রো করার জন্য আমরা হচ্ছে এই মিডিয়া রবার্টসন কুকড মিট মিডিয়াটা আমরা ইউজ করতে পারি। অ্যানারোবিক ব্যাকটেরিয়ার মধ্যে যেমন ধরো ক্লোস্ট্রিডিয়া যেগুলো আছে ওইগুলো, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে অ্যারোবিকের জন্য আমরা পেপটন ওয়াটার, নিউট্রেন্ট ব্রোথ, ম্যাককংকি আগার, এগুলো কিন্তু ইউজ করতে পারি। ওকে, দ্যাটস ফাইন। এখন আসলে যে এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ক্লাসিফিকেশন, সেটাতে আমরা চলে আসবো। তবে এই যে এখানে আরেকটা ক্লাসিফিকেশন আছে, এটাকে জাস্ট একটু দেখতে পারো, সিম্পল কমপ্লেক্স এভাবে ভাগ করছে মেইনলি। সিম্পল মানে সিম্পল, ঠিক আছে, পেপটন ওয়াটার, নিউট্রেন্ট ব্রোথ, নিউট্রেন্ট আগার, এভাবে। বাট কমপ্লেক্স মানে হচ্ছে তার মধ্যে ব্লাড হয়তো আমি মিশাইছি, চকলেট বলতে বোঝায় হেমোলাইজড ব্লাড বা লাইসড যে RBC, এটা যখন মিশানো হয় তখন হচ্ছে চকলেট আগার পাওয়া যায়। যাই হোক, তারপরে ম্যাককংকি আগার মানে যেটার মধ্যে একটু মানে কমপ্লেক্স কিছু মিশানো হয়েছে এরকম টাইপের। সো এই ক্লাসিফিকেশনটা অতটা ইম্পর্টেন্ট না, আমরা চলে যাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে সিম্পল বা বেজাল মিডিয়া। এখানে কোনো স্পেশাল কিছু মিশানো হয়নি, নর্মাল বা বেসিক যে মিডিয়া, একটা মিডিয়া সেখানে নর্মাল যে জিনিসপাতিগুলো থাকা দরকার সেগুলো আছে, এইগুলাকে আমি বলতেছি হচ্ছে সিম্পল বা বেজাল মিডিয়া। আর ইনরিচ মানে হচ্ছে সেটার সাথে কিছু মিশানো হয়েছে, যেমন ব্লাড মিশানো হয়েছে, অথবা লাইসড ব্লাড বা মানে যেটা হচ্ছে ভাঙা হেমোলাইজড যে RBC সেটা মিশানো হয়েছে, বা লোয়েনস্টেন জেনসেন যে মিডিয়া, লোফলার সিরাম স্লপ যে মিডিয়া, ঠিক আছে। এখানে আরেকটা টার্ম আমি বলি, যে এখানে স্লপ যে টার্মটা আছে, হয় কি যে কিছু মিডিয়ার ক্ষেত্রে ধরো এই যে একটা মিডিয়া, তো এটাকে একটু স্লপ করে রাখা হয়। এখানে টার্মটা হচ্ছে স্লপ বা স্লান্টিং এরকম করে রাখা হয়, এবং এই স্লপ বা স্লান্টিং করে রাখার উদ্দেশ্য হচ্ছে এখানে সারফেস এরিয়া বেশি থাকে। যেমন এটা এখানে একটু বলে আসি, এই যে, আচ্ছা দেখো, কই গেল, কোথায় যেন ছিল, আচ্ছা সামনে, এই দেখো এখানে টার্মটা হবে স্লপ বা স্ল্যান্ডিং করে রাখার উদ্দেশ্য হচ্ছে মোর সারফেস এরিয়া পাওয়া যায়, স্পেশালি অ্যারোবিক ব্যাকটেরিয়ার জন্য, যাতে মানে প্রপার অক্সিজেন পায়, এবং এখানে যাতে মানে মোর ব্যাকটেরিয়া কালচার করা যায়, অনেক বেশি ব্যাকটেরিয়া যাতে কালচার করা যায়, এই জন্য সার্ফেস এরিয়াটাকে বাড়াইতে আমরা এইভাবে স্লান্টিং করে রাখি, মানে একটা অ্যাঙ্গেল করে রাখতেছি, হ্যাঁ, এইভাবে একটা অ্যাঙ্গেল করে রাখতেছি কালচার মিডিয়াটাকে। ওকে, দ্যাটস ফাইন। তারপর আসলে সিলেক্টিভ মিডিয়া এর মধ্যে যেমন হচ্ছে লোয়েনস্টেন জেনসেন, ম্যাককংকি, স্যাবারস ডেক্সট্রোসাগার, এটা আমরা ফাঙ্গাই করতে স্পেশালি ইউজ করি, ট্যালোরাইট। আচ্ছা, এই সবগুলো মিনিয়ে আমরা জানবো, হ্যাঁ, আমরা জাস্ট জেনে কি যে সিলেক্টিভ
তারপরে ইন্ডিকেটর, ডিফারেন্সিয়াল, ইনরিচমেন্ট, ট্রান্সপোর্ট, স্টোরেজ, এরকম বেশ কিছু মিডিয়া আছে এবং প্রত্যেকটার উদাহরণ আমাদের একটু মনে রাখতে হবে। এবং এখানে বেশ কিছু যেমন জিনিস, যেমন দেখো ইনরিচমেন্ট মিডিয়া যেটা, এটা কিন্তু লিকুইড ইনকনসিস্টেন্সি, অর্থাৎ এটাকে যদি আমি কনসিস্টেন্সির উপর ভাগ করি এটা কিন্তু লিকুইড মিডিয়ার মধ্যে পড়বে। হ্যাঁ, যেমন এর মধ্যে সেলেনাইটেড ব্রথ, কারণ এখানে ব্রথ আছে সাথে, দেখছো টেট্রাথায়োনেট ব্রথ, তারপর হচ্ছে অ্যালকালাইন পেপটোন ওয়াটার, তারপর হচ্ছে ট্রাইপটিক সয়া ব্রথ। সো এগুলোর সাথে ব্রথ অলরেডি থাকে ইনরিচমেন্ট মিডিয়ার সাথে। হ্যাঁ, আচ্ছা, আর ইনরিচড যে মিডিয়া আছে, ইনরিচ মিডিয়া আর ইনরিচমেন্ট মিডিয়া কিন্তু এক না। এই যে এখানে একটা মেইন ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে ডাইরেক্টলি লিকুইড। হ্যাঁ, এটা লিকুইড। হ্যাঁ, বাট ইনরিচ মিডিয়া কিন্তু দেখো সলিড। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী ডিসকাশনে, যে অ্যাকচুয়ালি আমরা একটা মাইক্রোবকে যদি কালচার করতে চাই, ফার্স্ট আমার স্যাম্পল থেকে আমার ইনোকুলেশন করতে হবে কিসের মাধ্যমে, একটা ওয়ার লুপের মাধ্যমে। আমি ধরলাম ওয়ার লুপকে ইউজ করে, এবং এখানে অবশ্যই অ্যাসিপটিক মিনস ইন এ কালচার মিডিয়া। এখানে একটা কথা আমি বলি, যে আমার যে কালচার মিডিয়া থাকে, ধরো কালচার মিডিয়াতে আছে, তো কালচার মিডিয়ার মধ্যে আমি ধরলাম আগার ইউজ করলাম, তো আগার ইউজ করলাম সলিডিফাইং এজেন্ট হিসেবে। এখন অ্যাকচুয়ালি কালচার মিডিয়াকেও আমাদের কিন্তু, মানে আমি যে ইনোকুলেশন করলাম ওয়ার লুপের মাধ্যমে, আমি যেটার মধ্যে একটা স্যাম্পলকে ইনোকুলেট করলাম বা এটাতে দিলাম, তার আগে কিন্তু আমার এটা কালচার মিডিয়াকে কী করতে হয়, স্টেরিলাইজ করতে হয়। কী দিয়ে স্টেরিলাইজ করতে হয়? সাধারণত আমরা অটোক্লেভ দিয়ে স্টেরিলাইজ করি, অটোক্লেভ। ঠিক আছে, তবে যদি এমন হয় যাচ্ছে এখানে আমি স্পেশাল কোনো সাবস্টেন্স দিচ্ছি, যেমন ধরো ব্লাড মিশাচ্ছি, যেটাকে আমি ব্লাড আগার বলতেছি, অথবা আমি সেরাম, মানে ব্লাড বলতে সেরাম মিশাচ্ছি, ধরো সাপোজলি সেরাম মিশাচ্ছি আমি, বা আমি এরকম কোনো স্পেশাল সাবস্টেন্স মিশাচ্ছি বা এগ মিশাচ্ছি, তাহলে সেই সকল ক্ষেত্রে দেখা যায় যে তখন আর অটোক্লেভ না, তখন হচ্ছে ওয়াটার বাথ বা বিভিন্ন ভ্যারিয়াস ওয়েতে স্টেরিলাইজেশন করা যায়। তো এগুলো আমরা যখন স্টেরিলাইজেশন ডিসইনফেকশন করবো তখন ভালো করে জানবো। এখন আসলে এর পরবর্তীতে আমরা কী করি, আমরা হচ্ছে ফার্স্টে এই যে মানে কালচার মিডিয়াতে আমরা হলো গিয়ে যখন দিয়ে দিলাম, আমরা ইনোকুলেশন করে ওয়াইল্ড লুপের মাধ্যমে, তারপরে আমাদের কী করতে হয়, এই কালচার মিডিয়াটাকে ইনকিউবেশন করতে হয় মোটামুটি 37°C তাপমাত্রাতে, বা মানে এরকম একটা তাপমাত্রাতে ইনকিউবেশন করে রাখতে হয়। কতক্ষণ ইনকিউবেশন করে রাখতে হয়? ডাবলিং টাইম যত বা জেনারেশন টাইম যত, আমরা পড়ে আসছিলাম কিন্তু, যে একটা ব্যাকটেরিয়া 1টা থেকে 2টা হইতে যতটা টাইম লাগে বাইনারি ফিউশনের মাধ্যমে, বা 2n নাম্বার যেটা আমরা বলি, যে আচ্ছা মানে এক্সপোনেনশিয়াল গ্রোথ হইতে, এই যে এটা হইতে যতটা টাইম লাগবে ডাবলিং টাইম, ততটা টাইম আমি হচ্ছে এটাকে ইনকিউবেশন করে রাখবো। একটা ইনকিউবেটর আমাদের সবার মাইক্রোবায়োলজি ল্যাবে আছে মেডিকেল কলেজের। সো সেখানে আমি ঢুকাই রাখবো সাধারণত একটা মডারেট টেম্পারেচারে, যেখানে ব্যাকটেরিয়া ভালো গ্রো করতে পারে। ব্যাকটেরিয়া 30 থেকে 37°C তাপমাত্রায় ভালো গ্রো করতে পারে। আচ্ছা, তো এখানে রাখার পরে কতক্ষণ রাখবো? আনসার হচ্ছে সাধারণত 16 থেকে 22 ঘন্টা বা এরকম একটা টাইম, ওভারনাইট। এখানে টার্মটা হচ্ছে ওভারনাইট, আমি সারা রাত রেখে দিব, দ্যাটস ইট। এই টাইমটাতেই সাধারণত বেশিরভাগ ব্যাকটেরিয়া ডাবল হয়। তবে মাইক্রোব্যাকটেরিয়াম যে গুলো আছে, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, এটা তো অনেক টাইম লাগবে, ঠিক আছে, বা এমটিবি, এটারও অনেক টাইম লাগে ডাবলিং টাইম হইতে। আচ্ছা, ঠিক আছে। সো এটাই, তবে অনেক ব্যাকটেরিয়া আছে মাত্র অল্প কিছু টাইমে, 20 মিনিটেই, ধরো যেমন ইকোলাই 20 মিনিটে ডাবল হয়ে যেতে পারে। সো এই জিনিসটা গেল। তারপরে হচ্ছে এর পরবর্তীতে আমরা কী করবো, এটা করে রাখার পরে তারপর হচ্ছে আইসোলেশন করবো ব্যাকটেরিয়া, মানে পিওর কালচার হিসেবে আমরা হচ্ছে ব্যাকটেরিয়াকে আইসোলেশন করব। এবং আলটিমেটলি বিষয়টা হচ্ছে যে পরবর্তীতে আমরা ইন্সপেকশন করব, এবং কলোনি যে তৈরি হয়েছে রেখে দেওয়ার ফলে সেই কলোনির মরফোলজি দেখবো, এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মাধ্যমে আমরা দেখবো। এবং এখানে গ্রাম স্টেনের কথা বলেছি, এই স্টেনিং প্রসেসটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। এবং আমরা আইডেন্টিফিকেশন করার ট্রাই করবো অর্গানিজমটাকে। হ্যাঁ, এবং এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট। হ্যাঁ, বায়োকেমিক্যাল টেস্ট আইডেন্টিফিকেশন সাধারণত স্পেসিফিক বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমে করা যাইতে পারে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট টার্ম আমি বলি, যে সেমি সলিড মিডিয়াটা পড়ছিল না, সেমি সলিড মিডিয়া। তো অ্যাকচুয়ালি এখন সেমি সলিড মিডিয়াতে গ্রো করা হয় যখন কোনো মাইক্রো অর্গানিজমকে, তখন সেটা কিন্তু বায়োকেমিক্যাল টেস্টে ভালো হেল্প করে। হ্যাঁ, আচ্ছা, এখন আসলে যে ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া আর নন ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া, এরকম দুইটা টার্ম আছে। ফাস্টিডিয়াসের ক্ষেত্রে মনে রাখবা যে এদের জন্য অনেক বেশি মানে নিউট্রিশন, অনেক বেশি মানে পুষ্টির দরকার হবে, অনেক বেশি রিকোয়ারমেন্টস লাগবে গ্রো করতে, বাঁচতে হইলে। যেমন ধরো এরা চাবে যে আচ্ছা আমার এক্সট্রা এটা দাও, এক্সট্রা ওইটা দাও, ফাস্টিডিয়াসের এরকম অনেক ডিমান্ড থাকবে। কিন্তু নন ফাস্টিডিয়াস যে সকল ব্যাকটেরিয়া, সেগুলো হচ্ছে মানে মিনিমাল রিকোয়ারমেন্টস, হালকা পাতলা কিছু পাইলেই বাইচে যাবে, এরকম হিসেবে কিন্তু বাঁচতে পারে। যেমন ধরো নন ফাস্টিডিয়াস যাদের অনেক কিছু লাগবে বাঁচতে হইলে, যেমন স্টাফাইলোকক্কাস, এন্টেরোব্যাকটিসি, সিউডোমোনাস, ভিব্রিও, এগুলা। আর যারা এগুলো হচ্ছে নন ফাস্টিডিয়াস, মানে এদের অনেক বেশি কিছুর দরকার নেই।
অনেক বেশি কিছুর দরকার নেই এদের, নর্মালি অল্প কিছু পাইলেই হয়েছে। আর অনেক বেশি কিছু যাদের দরকার আছে তারা স্টেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নিসিরিয়া গনোরি, নিসিরিয়া মেনিনজাইটিস। সো এইগুলো হচ্ছে অনেক কিছু এক্সট্রা চাবে, অনেক কিছু এক্সট্রা রিকোয়ারমেন্ট আছে, এক্সট্রা নিউট্রিয়েন্টস এদের লাগবে, ঠিক আছে। এবং সাধারণত নন ফাস্টিডিয়াসগুলো এরা বেজাল মিডিয়াতেই বড় হইতে পারে, কিন্তু ফাস্টিডিয়াসগুলোর জন্য কমপ্লেক্স মিডিয়া লাগবে, কমপ্লেক্স মিডিয়া, যেমন ধরো ব্লাড আগার মিডিয়া, যেখানে ব্লাড দেওয়া হয়েছে, চকলেট আগার মিডিয়া, সেইগুলো। হ্যাঁ, এখন বেশ কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো কালচার করা যায় না, যেমন ট্রিপোনেমা প্যালিডাম যেটা সিফিলিস করে। তা বাদেও কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, এটাও করা যায় না, কারণ এটা অব্লিগেট ইন্টারসেলুলার অর্গানিজম টাইপের একটা। এবং ক্যালামাইডিয়া, যেটা ক্যালামাইডিয়া, এটা কিন্তু এটাও ইন্টারসেলুলার ইনহ্যাবিটেট লাগবে। আমরা আগেই বলে আসছি ক্যালামাইডিয়া, রিকেটসি, এগুলো করা যাবে না। পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের দেখা যায় যে ট্রিপোনেমা প্যালিডাম যেটা, এটা কিন্তু মানে এদের ফার্স্ট কথা, এদের তো জানবো স্পাইরোকিডস, এরা হচ্ছে স্পাইরোকিডস, ট্রিপোনেমা প্যালিডাম। এরা খুবই সিলিন্ডার হয়, সিলিন্ডার, খুবই চিকন টাইপের হয়। পাশাপাশি দেখা যায় যে এদের কালচার করার জন্য যা দরকার, মানে এরা হচ্ছে বিভিন্ন এনজাইম তৈরি করতে পারে না এরা, কারণ এদের জন্য জিন নাই। এবং এর ফলে দেখা যায় যে এরা ফ্যাটিসি নিউক্লিওটাইডস, এনজাইমস, কোফ্যাক্টর, সেগুলো কিছুই তৈরি করতে পারে না, এবং অ্যামিনো অ্যাসিডও তৈরি করতে পারে না। এই জন্য এটা কালচার করা যাবে না। এবং এখন আমরা এক এক করে মিডিয়াগুলোতে যদি যাই, সলিড মিডিয়া, লিকুইড মিডিয়া, এগুলোতে একটু কথা বলি। এখন সলিড মিডিয়া নর্মালি যেটা হয়, যেখানে সলিড মিডিয়াতে কলোনি যে টার্মটা, সেই কলোনি টার্মটা মেনলি সলিড মিডিয়াতেই ফরমেশন হয়, এবং আমরা মেনলি কলোনি ক্যারেক্টার দেখে আমরা ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। কলোনি দেখে আমরা ব্যাকটেরিয়া বলে দিতে পারবো যে কী ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে মরফোলজি মানে স্টাডি করা খুবই সহজ। এই জন্য আমরা যে কাজটা করি, আমরা কী করি, আমরা ফার্স্টে লিকুইড মিডিয়াতে কোনো একটা ব্যাকটেরিয়াকে গ্রো করলো, কালচার করলো, পরবর্তীতে সেটাকে কিন্তু আবার সাব কালচার করি সলিড মিডিয়াতে, কারণ আমরা সলিড মিডিয়াতে খুব ভালো করে দেখতে পারি। এবং মিক্স ব্যাকটেরিয়া, এটা বলতে বুঝাইছে, ধরো এই যে আমি মিডিয়াতে এই যে একটা ব্যাকটেরিয়া পেলাম, এই যে একটা ব্যাকটেরিয়া পেলাম, দুইটা আলাদা ব্যাকটেরিয়া। হ্যাঁ, তো এখানে মিক্সড এই কারণ হচ্ছে দুইটা টাইপের ব্যাকটেরিয়া আছে, এই জন্য আমরা মিক্স বলতেছি। তো এটাকে আমি আলাদা করতে পারবো, এটাকে আলাদা করতে পারবো, এটা সুন্দরভাবে আলাদা করা যায়। এবং এখানে কোয়ালিটেটিভ কাউন্টিং পসিবল, ঠিক আছে। এটাও কিন্তু পসিবল, মানে কোয়ান্টিটেটিভ কাউন্ট তো করা যাইতে পারে, পাশাপাশি কোয়ালিটেটিভ কাউন্টও কিন্তু করা যায়, কারণ আমি কোনটা কী সেটা বুঝতে পারতেছি। এই যে মিক্স ব্যাকটেরিয়াকে আইসোলেট করতে পারতেছি, কোনটা কোন কোয়ালিটির ব্যাকটেরিয়া সেটা বুঝতে পারতেছি, এটা। তারপরে এখানে হচ্ছে সব কিছু ইজি করা, এখানে সেন্সিটিভিটি টেস্টও কিন্তু করা যাইতে পারে। আচ্ছা, এবং ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এখানে লার্জ নাম্বার অফ ব্যাকটেরিয়া স্পেসিমেনে লাগবে, কিন্তু লিকুইডের ক্ষেত্রে কিন্তু আমি বলছিলাম যে যেমন ব্লাড স্যাম্পল বা সিএসএফ স্যাম্পলে এমনিতেই ব্যাকটেরিয়া কাউন্ট কম থাকে। সো যেগুলো কম থাকে ব্যাকটেরিয়া কাউন্ট, সেগুলোকে আমরা ইউজুয়ালি মানে লিকুইডে করি, সেগুলো আমরা লিকুইডে করতে পারি, কারণ লিকুইডে অনেক বেশি সুন্দর নিউট্রিয়েন্টস থাকে। বাট লার্জের ক্ষেত্রে অনেক বেশি ব্যাকটেরিয়া কাউন্ট থাকতে হবে, যেমন ধরো ইউরিনে সাধারণত অনেক ব্যাকটেরিয়া থাকে, সেই জন্য ইউরিন স্যাম্পলটা আমরা মানে এই সলিড আকারে ইউজ করতে পারি বা সলিড মিডিয়াতে। বায়োকেমিক্যাল টেস্ট কিন্তু করা যায় না, সেমি সলিডে করা যায়। এবং এখানে লার্জ ইনোকুলেশন টেস্ট করা কিন্তু যায় না, মানে একসাথে মানে অনেক লার্জ ইনোকুলেশন করা হয়েছে, এবং সেটাকে কিন্তু এখানে টেস্ট করা যাবে না। তবে মানে লিকুইডের ক্ষেত্রে দেখো, লিকুইডের ক্ষেত্রে অ্যাডভান্টেজগুলো কি, এখানে ব্যাকটেরিয়ার র্যাপিড গ্রোথ হবে, এবং স্মল অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া এখানে গ্রো করা হয়। বায়োকেমিক্যাল টেস্ট এখানে পারফর্ম করা যায়, মানে সেমি সলিড বা সলিডে বায়োকেমিক্যাল টেস্ট পারফর্ম করা যায়। এবং লার্জ ইনোকুলেশন, মানে লুপয়েড দিয়ে যখন আমি লার্জ ইনোকুলেশন করলাম, সেগুলো কিন্তু এখানে টেস্ট করা যাবে। এবং প্রাইমারি ইনরিচমেন্টের জন্য মেনলি এটা ইউজ করা যাইতে পারে, এবং ট্রান্সপোর্ট অফ স্পেসিমেনের জন্য এটা ইউজ করা যাইতে পারে। হ্যাঁ, ট্রান্সপোর্ট করার জন্য, ট্রান্সপোর্ট যে মিডিয়া, সেই হিসেবে কিন্তু আমরা লিকুইড মিডিয়াগুলো ইউজ করতে পারি। মানে পাশাপাশি ব্যাকটেরিয়াল কাউন্ট ইন ওয়াটার স্যাম্পল, এটাও কিন্তু পাওয়া যাইতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ লিকুইড মিডিয়া কি, এখানে কলোনি প্রডিউশন হয় না, এবং এখানে মানে সলিড মিডিয়ার মতো অত ইজিলি সব কিছু দেখা যায় না। তবে এখানে ইম্পর্টেন্ট কথা, ধরো এই যে একটা লিকুইড মিডিয়া, এবং এখানে ধরো ব্যাকটেরিয়া গ্রো করছে, এখন তুমি কীভাবে বুঝবে এখানে তো কোনো কলোনি গ্রো করেনি। তবে এই মিডিয়ার মধ্যে দেখা যায় যে এটা হ্যাজি কালারের হয়ে যায়, ঘোলা হয়ে গেছে, অথবা এখানে প্রিসিপিটেট জমতে পারে, যেগুলো দেখে তুমি আইডিয়া করতে পারো যাচ্ছে এখানে হয়তো বা গ্রো করতেছে, সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং এখানে সেন্সিটিভিটি টেস্ট কিন্তু পারফর্ম করা যায় না, বাট সলিডের ক্ষেত্রে কিন্তু যায় বা করা যাইতে পারে। তারপর আসো যে মানে এখানে হচ্ছে
মানে কলোনি ক্যারেক্টার বা কলোনি রিলেটেড কোনো কথা এখানে আসবে না, ঠিক আছে। এবং এখানে মিক্সড যে ইনফেকশন সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা ডিফিকাল্ট বা যায় না বললেই চলে। এখন দুটোর মধ্যে ডিফারেন্স তাহলে আমরা খুব সহজেই করে ফেলতে পারবো, আশা করি। সেগুলো নেবে আর বললাম না, জাস্ট একটু দেখলে চোখ বুলে নিলেই হবে। এখন লিকুইড মিডিয়া হচ্ছে সাধারণত অর্গানিজমের ইনরিচমেন্টে ইউজ করা যাইতে পারে, বায়োকেমিক্যাল টেস্টের জন্য ইউজ করা যেতে পারে, এবং ভ্যাকসিন প্রিপারেশনেও কিন্তু ইউজ করা যাইতে পারে। কারণ দেখা যায় যে টক্সিন যেগুলো এগুলো লিকুইড মিডিয়াতেই প্রোডাকশন হয়, এবং পরবর্তীতে সেটা মানে স্পেশালি এক্সোটক্সিন এটা পরবর্তীতে টক্সয়েড ইউজ করতে বা মডিফাই করে সেটাকে মানে প্যাথোজেনিসিটিকে বাদ দিয়ে এক্সোটক্সিন থেকে পরবর্তীতে টক্সয়েড কিন্তু তৈরি করা যায়, কিন্তু এন্ডোটক্সিন থেকে যায় না। এটা আমরা এন্ডোটক্সিনের লেকচারে পড়ে আসছি। ওভারঅল কথা যে এক্সোটক্সিন কিছু স্পেসিফিক গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে সিক্রেটেড হয় বা রিলিজ হয়। আচ্ছা দেখো, তো এখানে মেনলি আমরা লিকুইড মিডিয়া ইউজ করি। আচ্ছা, এখন আসলে যে সলিড মিডিয়া থেকে কী কী ইনফরমেশন পাওয়া যেতে পারে। ফার্স্ট কথা হচ্ছে আমরা মানে আইডেন্টিফিকেশন অফ ব্যাকটেরিয়া করতে পারি, এবং এখানে ইজিলি মরফোলজি রিয়েলাইজ করা যায়, স্টাডি করা যায়, এবং মিক্সড ইনফেকশন এখান থেকে আলাদা করা যাবে, এবং এখানে কোয়ালিটেটিভ কাউন্টও কিন্তু করা যায়, কোয়ালিটি বোঝা যায় যে আমরা শুধু কোয়ান্টিটিভ কাউন্ট করতেছি তা না যে আচ্ছা এই যে একটা, বাট অ্যাকচুয়ালি এখানে আমরা মেনলি কোয়ালিটেটিভ কাউন্টটা করতে পারি কিন্তু, যাচ্ছে এটা কোন কোয়ালিটি খুব সুন্দর করে বোঝা যায় আসলে। আচ্ছা, তা বাদে হচ্ছে এখানে সেন্সিটিভিটি টেস্টও কিন্তু করা যাইতে পারে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আসলে সলিডিফাইং এজেন্ট, আমরা এই ভিডিওতে সলিডিফাইং এজেন্ট হিসেবে আমরা আগার মেইনলি ইউজ করি, এটা সব থেকে বেশি ইউজড হয় আগার মিডিয়াতে, এবং তার মধ্যে জিলাটিন, সেরাম, এগ এগুলো ইউজ করা যাইতে পারে। সাধারণত যেমন ধরো লফলার সেরাম স্লপ, এই মিডিয়াতে আমরা সেরাম ইউজ করি। তারপর লোয়েস্টের যে মিডিয়া এটাতে এগ ইউজ করা হয়, ঠিক আছে, এবং জিলাটিনও ইউজ করা যাইতে পারে, ঠিক আছে। তো ওভারঅল কথা আগারটা মনে রাখো, এটা হচ্ছে সলিডিফাইং এজেন্ট। এবং এবারে আরও কী আছে সেটা একটু জানতে হবে। কারণ আগার জিনিসটা কি, আগার মনে রাখবো একটা পলিস্যাকারাইড স্ট্রাকচার, যেটা মেনলি পাওয়া যায় কই থেকে, পাওয়া যায় হচ্ছে সি রেড ওয়েড থেকে, বা শৈবাল, এক ধরনের শৈবাল যেটা রেড কালারের শৈবাল, এবং এটা থেকে মেনলি পাওয়া যায়। এটা হচ্ছে এটার স্পিসিসের নামের মধ্যে যেমন আছে জিলিডিয়াম, তারপরে গ্রাসিলেরিয়া, এরকম কিছু স্পিসিস থেকে পাওয়া যায়। এটা এক ধরনের শৈবাল, সমুদ্রিক শৈবাল, এবং এরা মেনলি কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড কন্টেন্ট করে, এবং স্মল অ্যামাউন্ট অফ পেপটাইডও এটাতে থাকতে পারে, এবং লং চেইন ফ্যাটি অ্যাসিড, তারপরে হচ্ছে কিছু ইমপিউরিটিস যেমন হচ্ছে কিছু সল্ট এটাতে থাকতে পারে, ইনঅর্গানিক সল্ট। তো এদের ক্রাইটেরিয়া যদি বলি, এরা সলিডিফাইং এজেন্ট, এরা হচ্ছে সি ওয়েড থেকে পাওয়া যায়, এবং এরা ব্যাকটেরিয়ার কিন্তু মানে এরা ব্যাকটেরিওলজিক্যালি বা বলতে পারি ব্যাকটেরিওলজিক্যালি ইনহার্ট, অর্থাৎ ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহাবিট করে না বা ব্যাকটেরিয়ার গ্রোথকে বাড়ায়ও না। সো এরা কোনোভাবেই কিন্তু এখানে ইম্প্যাক্ট করবে না, জাস্ট এরা সলিড একটা মিডিয়া হিসেবে কাজ করবে, এবং এরা ব্যাকটেরিয়ার জন্য কোনো ক্ষতিও বয়ে আনে না, এবং এরা পিএইচ চেঞ্জ করে না, মিডিয়ার কম্পোজিশনও চেঞ্জ করবে না, এবং এরা মিডিয়া শুধু না, এবং এটা কিন্তু নট অনলি মিডিয়াম, ইট ইজ বোথ মিডিয়াম অ্যান্ড নিউট্রিয়েন্ট, অর্থাৎ এরা নিউট্রিয়েন্ট হিসেবেও কিন্তু কাজ করতে পারে। এবং পাশাপাশি এরা সলিড অ্যাট রুম টেম্পারেচার এবং ইনকিউবেশন টেম্পারেচার কিন্তু এরা সলিডই থাকে, সো এই জিনিসটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন একটা জিনিস লক্ষ্য করো যে এটার মেল্টিং পয়েন্ট 95 এবং সলিডিফাইং টেম্পারেচার 42, এটা বলতে কী বুঝাইছে? তাহলে এটা কীভাবে আমাদের হেল্প করবে? আনসার হচ্ছে যে ধরো এটা ধরলাম আগার, ফর এক্সাম্পল এটা একটা আগার, তো এই আগারটাকে আমি যদি হিট করি, দেখা যায় যে 95 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এরা হচ্ছে কি হয়, এরা হচ্ছে মানে সলিড থাকে না, এরা হচ্ছে গলে যায়, লিকুইড হয়ে যায়, আমি ধরলাম এই আগারটা, কিন্তু 95-এ কিন্তু এরা সলিড আছে, 95-এ যায় হচ্ছে এরা মেল্টিং হয়। আবার ধরো এরা লিকুইড আছে, আমি ধরলাম এরা লিকুইড হয়ে গেছে। এখন লিকুইড থেকে এদের যখন মানে ধরো টেম্পারেচার মানে লিকুইড যখন হয়েছে ফরসিওর এটার টেম্পারেচার অনেক বেশি, এখন এই লিকুইড থেকে আস্তে আস্তে এরা যখন সলিড হইতে থাকবে, সলিড হয়ে 42 ডিগ্রিতে যখন আসবে, তখন দেখা যায় এরা সলিড হয়ে যায়। তো এই 42 ডিগ্রি যে নিচে ধরো 41 ডিগ্রি বা 40 ডিগ্রি, ওই টাইমেও কিন্তু এরা সলিডই আছে। সো আলটিমেটলি দাঁড়াচ্ছে এদের সলিডিফাইং টেম্পারেচার বলো বা লিকুইফাইড টেম্পারেচার বলো, দুইটাই এমন একটা অবস্থায় আছে যেটা আমাদের ব্যাকটেরিয়া গ্রোথের জন্য খুব ভালো। যেমন ব্যাকটেরিয়া গ্রো করে হচ্ছে কত, ধরো 37-এ ভালো গ্রো করে, তো এই 37-এও কিন্তু দেখা যায় যে 37 ডিগ্রি তাপমাত্রাও কিন্তু এটা সলিড অবস্থায় থাকবে, এবং এই সলিড অবস্থাটাই আমাদের দরকার, এটাই আমাদের ব্যাকটেরিয়া গ্রোথের জন্য ভালো হেল্প করবে, ঠিক আছে। সো এর ফলে যেটা হয় যে হিট সেন্সিটিভ সাবস্টেন্স যেমন শিপ ব্লাড, হ্যাঁ আমরা যে ব্লাড আগার মিডিয়া ইউজ করি না, ব্লাড আগার মিডিয়া ধরো ফর এক্সাম্পল ব্লাড আগার মিডিয়া, তো এখানে আমরা যে ব্লাডটা ইউজ করি এটা কিন্তু আমরা শিপের ব্লাড ইউজ করি। কিসের ব্লাড? শিপ। কেন আমরা শিপের ব্লাড ইউজ করি? কারণ হিউম্যান ব্লাড যদি আমরা ইউজ করতাম, হিউম্যান ব্লাডের মধ্যে বিভিন্ন ইনহিবিটর সাবস্টেন্স থাকতে পারে, অ্যান্টিবায়োটিক টাইপের সাবস্টেন্স থাকতে পারে, যেগুলো কিন্তু গ্রোথের জন্য ভালো হবে না, এই জন্য আমরা শিপের ব্লাড ইউজ করি, শিপ বা হর্সের ব্লাড, মেইনলি শিপের ব্লাড। আচ্ছা, এবং এটা চিপ
এরা ইজিলি অ্যাভেলেবেল, এদের খুব সহজেই হ্যান্ডেল করা যায় এবং এরা লার্জ স্কেলে পাওয়া যায় ন্যাচারালি, কমার্শিয়ালি। এদের ইউনিক ক্রাইটেরিয়া থাকে যে ক্রাইটেরিয়াগুলো উপরে বলা হয়েছে এবং এটা ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে আগার যে মিডিয়াগুলো আমরা তৈরি করি সেখানে আমরা 1-2% কনসেন্ট্রেশন দিই আগারের 1-2% আমরা কিন্তু নেই বা কনসেন্ট্রেশন আমরা ইউজ করি। আর সেমি সলিড যে মিডিয়া সেখানেও আমরা আগার ইউজ করি, মনে রাখবা সেমি সলিড মিডিয়াতে আমরা আগার ইউজ করি এবং সেখানে 0.5% আগার দিই। আর সলিড মিডিয়াতে 1-2% আগার দিই। আর লিকুইড মিডিয়াতে কোনো আগার দেই না, এটা খুব ইম্পর্টেন্ট। লিকুইড মিডিয়াতে নো আগার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব যে টার্মটাতে, সেটা হচ্ছে যে এখানে বেশ কিছু টার্ম, যে ব্যাকটেরিয়া গ্রোথের জন্য কিন্তু দেখা যায় যে মানে হিট সেন্সিটিভ কিছু সাবস্টেন্স, যেমন আমি বললাম শিপ ব্লাড, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 10, ভিটামিন সাপ্লিমেন্ট। এখন ফ্যাক্টর 10 বলতে কি বোঝায়? ফ্যাক্টর 10 বলতে বোঝায় প্রিকারসর অফ হেমিন এবং ফুড অফ ব্যাকটেরিয়া। আর ফ্যাক্টর 10 বলতে বোঝায় ফ্যাক্টর 5 বলতে বোঝায় এনএডি অথবা এনএডিপি। সো এইগুলো একটু মনে রাখো, এইগুলো ব্যাকটেরিয়া গ্রোথের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা চলে যাব যে আমরা আগার সলিডিফাইং এজেন্ট হিসেবে তো ইউজ করতে পারি। তারপর এবং আরেকটা কথা মনে রাখবে, আগারকে মেনলি আমরা পাউডার ফর্ম হিসেবে মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ আগার আমরা পাউডার ফর্মে নেই এবং সেটা ধর ওয়াটারের সাথে মিক্স করলাম এবং এই ওয়াটারের সাথে মিক্স করার পরে পরবর্তীতে এই মিক্সচারটাকে আমরা ডিজলভ করি, সেটা মিক্সচারটা ভালো করে মেশে এবং পরবর্তীতে এটাকে স্টেরিলাইজ করা হয় অটোক্লেভের মাধ্যমে, কারণ আমরা জানি যে কালচারকে অটোক্লেভের মাধ্যমে স্টেরিলাইজ করা হয় এবং পরবর্তীতে যখন এটা 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মধ্যে মানে দেওয়া হয়, পরবর্তীতে দেখা যায় পেট্রি ডিশের মধ্যে এটা আগারটাকে আমরা পরে ইউজ করতে পারি মানে এবং 20 মিনিট পর্যন্ত আমরা ওয়েট করি যাতে আগারটা প্রপারলি সেট হয়। ঠিক আছে, তো এই যে প্রসেসটার কথা বললাম, এভাবে মেনলি আমরা আগারটা কিন্তু ইউজ করি বা আগার মিডিয়া প্রিপারেশন করি। সো এই জিনিসটা আমরা একটু জানতে পারি। এবং আগার কিন্তু অলসো মাইক্রো অর্গানিজমকে কিন্তু ক্যালসিয়াম বা আদার অর্গানিক আয়ন্সও কিন্তু দেয়। আচ্ছা, এখন আসো বেজাল মিডিয়া। তো আমরা বেজাল মিডিয়ার কথা যদি বলি, বেজাল মিডিয়া মানে বেসিক মিডিয়া, মানে যেগুলো দরকার, মানে কোনো উইদাউট এনি ইনরিচমেন্ট বলতে ধর আমি এখানে কোনো ব্লাড দিই নেই, আমি এখানে কোনো মানে ব্লাডের মধ্যে হইতে পারে সেটা আইদার ফুল মানে নর্মাল ব্লাড অথবা লাইসড ব্লাড তুলে সেটা চকলেট আগার মিডিয়া বলি আমরা। এরকম কিছুই আমরা দিই না, আমরা কোনো এগ দিই নেই। ঠিক আছে, আমরা কিছুই দিই নি। সো এক্সট্রা কিছু যেহেতু দেয়নি, এটা বেসিক মিডিয়া। যেমন পেপটন ওয়াটার ব্রথ, নিউট্রেন্ট আকার, এই দুটো হচ্ছে লিকুইড মিডিয়া আর এটা হচ্ছে সলিড মিডিয়া। আচ্ছা, সো এরা সিম্পল, ইজি টু প্রিপেয়ার, এরা মানে এনি স্পেশাল নিউট্রেন্ট ক্যারি করে না এবং এরা নন ফাস্টিডিয়াস যে ব্যাকটেরিয়া সে সকল এখানে গ্রো করতে পারে, কারণ নন ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া স্পেশাল কিছু লাগে না, নর্মাল মিনিমাল কোনো একটা নিউট্রিয়েন্টস পাইলে এরা গ্রো করতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা চলে যাব, দেখো পেপটন আমরা 1% ইউজ করি, মানে পেপটন ওয়াটার ব্রথ যেটা বললাম সেটা ইউজ করতে বানাইতে আমরা পেপটন 1%, NaCl 0.5% ওয়াটার ইউজ করতে পারি। আর নিউট্রেন্ট ব্রথ বা মিট এক্সট্রাক্ট ব্রথ যেটা, এটা তৈরি করতে আমরা পেপটন ওয়াটার ব্রথের সাথে আমরা জাস্ট মিটের একটা 1% এক্সট্রাক্ট মিক্স করি এবং তার মাধ্যমে এটা তৈরি করতে পারি। আর নিউট্রেন্ট আগার যে মিডিয়া সেখানে আমরা নিউট্রেন্ট ব্রথ প্লাস আগার 2.5% আমরা এখানে ইউজ করি। আচ্ছা, এখন আসো যে আমরা চলে যাব যে জায়গাটাতে, এখানে আরও বেশ কিছু টার্ম আছে যে আচ্ছা পেপটন বলতে কী বোঝায়। এটা মানে হচ্ছে একটা মানে মিক্সচার, যেই মিক্সচারে পার্শিয়ালি ডাইজেস্টেড প্রোটিনস কিন্তু এখানে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে পেপটন। ঠিক আছে, এই জিনিসটা একটু জানতে পারো। এখন বেজাল মিডিয়া আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি? মেনি আদার ইনরিচ যে মিডিয়া সেগুলো তৈরি করতে আমরা বেজাল মিডিয়াকে ইউজ করতে পারি এবং পাশাপাশি সাবকালচারে তারপর হচ্ছে সেন্সিটিভিটি টেস্টিং আমরা এটা ইউজ করতে পারি। সো ইউজগুলো আমরা একটু দেখে নিব। এখন হচ্ছে সিলেক্টিভ মিডিয়া খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা যে কাজটা করি যে আমরা ধরো এই যে একটা মিডিয়া, তো এই মিডিয়াতে আমি একটা পার্টিকুলার ব্যাকটেরিয়াকে গ্রো করাতে চাচ্ছি, আমি অন্য ব্যাকটেরিয়াকে গ্রো করাতে চাচ্ছি না। তো এই যে আমি পিওর কালচার করতে চাচ্ছি, পিওর কালচার করার জন্য আমাদের কী করতে হবে, যে অন্য যে জিনিসগুলো এখানে আছে, অন্য যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে আমার ইনহেবিট করে রাখতে হবে। তো সেগুলোকে ইনহেবিট করে রাখার জন্য আমি এই যে এটাকেই যা সিলেক্ট করছি এবং এই সিলেক্টেড ব্যাকটেরিয়াটাকে আমি রাখতে চাচ্ছি, তাহলে এটার জন্য আমরা হচ্ছে কী করব, অন্যগুলোর গ্রোথকে ইনহেবিট করব। তো নর্মালি যেটা হয়, আমি যদি ধরো বাইল সল্টকে অ্যাড করি কালচারে, তাহলে দেখা যায় যে শুধুমাত্র এটা এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রুপের যেগুলো আছে ওইগুলোকেই গ্রো করতে দিবে, অন্যগুলোকে গ্রো করতে দিবে না। রবার্টসন কুক মিডিয়াতে দেখা যায় যে আমি যদি এখানে ধরো মানে মিন্সড মিট অফ অক্স হার্ট,
মানে অক্সার্টের যে মিটটা এটা আমি যদি ইউজ করি তাহলে শুধু ক্লোস্ট্রিডিয়ামকেই গ্রো করতে দিবে, অন্য কাউকে গ্রো করতে দিবে না। অন্যগুলো এমনিতেই ইনহেবিটেড হয়ে থাকবে অন্য কিছুর গ্রোথ, ঠিক আছে। সো এটা শুধু একটা পার্টিকুলার জিনিসকে গ্রো করতে দিচ্ছে। সো এখানে টার্মটা আমরা এভাবে বলবো যে এটা শুধু অ্যালাউ সার্টেন টাইপস অফ ব্যাকটেরিয়া অ্যাট দ্য সেম টাইম ইনহেবিট দ্য গ্রোথ অফ আদার ব্যাকটেরিয়া, ঠিক আছে। এবং এটা মিলে একটা সলিড মিডিয়া, আগার বেস মিডিয়া আমরা এটাকে বলতে পারি। আচ্ছা, তারপরে স্যালমোনেলা শিগেলা আগার মিডিয়া, এটাতে আমরা সোডিয়াম সাইট্রেট ইউজ করি এবং এখানে স্যালমোনেলা শিগেলা এগুলোকেই শুধু গ্রো করতে দেয়। টেলুরাইড ব্লাড আগার মিডিয়া, এখানে পটাশিয়াম টেলুরাইড ইউজ করা হয় এবং এটা শুধু কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া এটাকেই গ্রো করতে দেয়, যেটা দ্বারা ডিপথেরিয়া হয়। মনসুর আগার মিডিয়া, এটা হচ্ছে ভিব্রিও কলেরার ক্ষেত্রে। তো এটা এখানে মেনলি আমরা বাইসল বা পটাশিয়াম টেলুরেট এগুলো যদি ইউজ করি তাহলে সেগুলো শুধুমাত্র ভিব্রিও কলেরাকেই গ্রো করতে দেবে। লোয়েনস্টেন জেনসেন মিডিয়া, এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মনে রাখবা এটার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে লোয়েনস্টেন জেনসেন। এবং এখানে আমরা কি ইউজ করি, এখানে আমরা মেলাকাইট গ্রিন এটা আমরা ইউজ করি এবং এটার ফলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসই শুধু গ্রো করে। স্যাবারর জিক্সোসাগার মিডিয়া, এখানে সাইক্লোহেক্সিমাইড, এই যে এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক, জেন্টামাইসিন, ক্লোরামফেনিকল, এই ওষুধগুলো, এই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো শুধুমাত্র এইগুলো যদি দেওয়া হয় তাহলে শুধুমাত্র ফাঙ্গাল গ্রোথই করে, অন্য কোনো গ্রোথ করতে দেয় না। ইনরিচ মিডিয়া মানে এখানে আমি এক্সট্রা মানে বেজাল মিডিয়ার সাথে আমি এক্সট্রা কিছু অ্যাড করছি। যেমন ধরো আমি যদি লাইসড ব্লাড অ্যাড করি বা হোল ব্লাড অ্যাড করি, যদি হোল ব্লাড অ্যাড করি তাহলে সেটাকে ব্লাড আগার মিডিয়া বলবো, লাইসড ব্লাড অ্যাড করলে সেটা চকলেট আগার মিডিয়া। আর ব্লাড বলতে এখানে আমরা শিপ ব্লাড অ্যাড করি, হিউম্যান ব্লাড কেন অ্যাড করি না সেটা আমি বলছি যে হিউম্যান ব্লাডে ইনহিবিটরি বিভিন্ন সাবস্টেন্স থাকতে পারে। অথবা আমি সেরাম অ্যাড করতে পারি, আমি পেপটোন অ্যাড করতে পারি। পেপটোন এক ধরনের কি আগেই বলছি যে মানে পার্শিয়ালি ডাইজেস্টেড বিভিন্ন প্রোটিনস এখানে আছে এবং ইয়েস্ট অ্যাড করা যেতে পারে, ভিটামিনস, এগ, ইয়ক এগুলো অ্যাড করা যেতে পারে। ইয়ক বলতে কুসুম, বিষয়টা এরকম আর কি। তো দেখো যেমন ধরো ব্লাড আগার মিডিয়া, এখানে আমরা কী করি, এখানে আমরা ইনরিচ সাবস্টেন্স হিসেবে শিপ ব্লাড দিই এবং শিপের 5% এস্টারেল ডিফাইব্রিনেটেড ব্লাড। ডিফাইব্রিনেটেড মানে ক্লটেড না, নট ক্লটেড, হ্যাঁ, নট ক্লটেড, এখানে ফাইব্রিন ফর্মেশন হয় নাই, মানে ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, তো এখানে আমরা এটা করবো। তারপর হচ্ছে চকলেট আগার মিডিয়াতেও আমরা 5% লাইসড, এখানে লাইসড কথাটা ইম্পর্টেন্ট, এটা বলতে হবে যে ব্লাডগুলো লাইসিস হয়ে গেছে ওই ব্লাডগুলা। এবং এটা ব্লাড আগার মিডিয়া যেমন স্ট্রেপ্টোকক্কাস স্পিসিসের ক্ষেত্রে মনে রাখবা যে গ্রাম পজিটিভ কক্কাই যেগুলো আছে, গ্রাম পজিটিভ কক্কাই, এই কক্কাইয়ের ক্ষেত্রে মিলে আমরা ব্লাড আগার মিডিয়া ইউজ করি। তারপরে নিসেরি স্পিসিস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এগুলোর ক্ষেত্রে আমরা চকলেট আগার মিডিয়া ইউজ করতে পারি। লোয়েনস্টেন জেনসেন আমরা এটা আগেই বলছি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে, এবং এক্ষেত্রে আমরা ইনরিচ সাবস্টেন্স হিসেবে এখানে কিন্তু এগ ইয়ক ইউজ করি। এবং লফলার সেরাম স্লব যেটা এখানে আমরা কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির ক্ষেত্রে ইউজ করি এবং এখানে আমরা ইনরিচড সাবস্টেন্স হিসেবে সেরাম ইউজ করি। সো এখানে আমরা এই মিডিয়াটার ক্ষেত্রে জাস্ট একটা কথাই মনে রাখবো যে ইনরিচ সাবস্টেন্স হিসেবে আমরা কিছু জিনিস ইউজ করি, কী ইউজ করি সেগুলো জানতে হবে এবং আরও কী ইউজ করা যায় সেগুলো এখানে জানতে হবে। আচ্ছা, এখন ওই যে বললাম যে হিউম্যান ব্লাড আমরা কেন ইউজ করি না, কারণ হিউম্যান ব্লাডে অ্যান্টিবায়োটিক্স থাকতে পারে, বিভিন্ন কমপ্লিমেন্টস থাকে, অ্যান্টিবডিজ থাকে, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথে হ্যাম্পার করবে, ব্যাকটেরিয়াকে গ্রো করতে দেবে না, রাদার ব্যাকটেরিয়াকে তারা গিল করে দেবে। সো এই জন্য শিপ ব্লাড ইউজ করা প্রেফারেবল। আচ্ছা, তো সিলেক্টিভ মিডিয়া আর হচ্ছে গিয়ে ইনরিচ মিডিয়ার মধ্যে ডিফারেন্স কি সেটা একটু আমরা দেখে নিব। এখানে মেইনলি আমরা সিলেক্টিভ কিছু ম্যাটেরিয়াল আমরা ইউজ করি, এখানে হচ্ছে ইনরিচ ম্যাটেরিয়াল ইউজ করি। আচ্ছা, ঠিক আছে, এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, ওকে, দ্যাটস ফাইন। তারপরে আসলে যে ইন্ডিকেটর মিডিয়াটা সহজভাবে যদি আমি একটু বলি, ধরো ব্যাপারটা এরকম যে ইকোলাই আমি ধরো ইকোলাই, তো ইকোলাই আর ধরো স্যালমোনেলা ফর এক্সাম্পল স্যালমোনেলা। তো এই ইকোলাইটা হচ্ছে ল্যাকটোস ফার্মেন্টার, আমরা এটা বলি যে ল্যাকটোস ফার্মেন্টার, মানে ইকোলাইটা ল্যাকটোসকে ভেঙে এরা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে। ফলে যেটা হবে যে পিএইচ কমে যাবে এবং পিএইচ কমে গিয়ে দেখা যায় যে মানে এখানে একটা ইন্ডিকেটর আমরা ইউজ করি, ইন্ডিকেটর সাবস্টেন্স, পিএইচ ইন্ডিকেটর সাবস্টেন্স, যেটাকে আমরা বলি নিউট্রাল রেড যেটা এখানে রেড হবে, হ্যাঁ, নিউট্রাল রেড। তো এই নিউট্রাল রেড সাবস্টেন্সটা আমরা ইউজ করি, যেটা দেখা যায় যে ইকোলাই ধরো ব্যাকটেরিয়াটা, এটা আমি কালচার করতেছি, তাহলে দেখা যাবে যে এখানে কিন্তু পিএইচ কমে যাওয়ার কারণে এখানে ধরো একটা পিঙ্ক কালার হবে, পিঙ্ক কালারের কলোনি পাওয়া যাবে ম্যাককনকে আগার মিডিয়াতে, হ্যাঁ। তো এই যে নিউট্রাল রেড একটা ইন্ডিকেটর হিসেবে ইউজ করতেছি আমরা, এবং সেটা কালার কি হচ্ছে, এই নিউট্রাল রেডের কালার হয়ে যাবে পিঙ্ক, কোন ক্ষেত্রে, যদি ইকোলাই হয়, ঠিক আছে। আর যদি ইকোলাই না হয়, ধরলাম আমি স্যালমোনেলা, সিগোলা, এগুলো কোনো একটা হইল, তাহলে কিন্তু কালার কিন্তু চেঞ্জ হবে না, বা কালারটা হচ্ছে কালারলেস হবে, অথবা পিল কালার হবে, পিল মানে সাদা টাইপের, হ্যাঁ। আচ্ছা, তো অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে দেখা যায় যে আমরা নিউট্রাল যে রেড বা ল্যাকটোস এগুলাকে ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয়। আর রবার্টসন কুক মিডিয়াতে ইন্ডিকেটর হিসেবে এখানে মিন্স মিট,
তারপরে এরকম এক একটার ক্ষেত্রে ইন্ডিকেটর হিসেবে এক একটা কিন্তু ইউজ করা যাইতে পারে। এই জিনিসটা একটু দেখবে এখন কোনটা, এবং যদি আমরা এরকম ইন্ডিকেটর যদি মানে পজিটিভ কিছু ইন্ডিকেট করে তাহলে সেটা আবার কোন ব্যাকটেরিয়ার গ্রোথকে ইন্ডিকেট করবে এটা আমাদের একটু জেনে রাখতে হবে। সো এই উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন টেলুরাইড ব্লাড আগার মিডিয়া, এটা পটাশিয়াম টেলুরাইড আমরা ইন্ডিকেটর হিসেবে ইউজ করি এবং এটা কর্নিব্যাকটেরিয়াম লিথ ইন্ডিকেট করে। এবং ইন্ডিকেটর সাবস্টেন্স হিসেবে নিউট্রাল রেড, পটাশিয়াম টেলুরাইড, রেড ব্লাড সেল, ফেনল রেড, মিন্সড মিট, ব্রোমো থাইমল, তারপরে অ্যান্ড্রেড সলিউশন, এগুলো ইউজ করা যেতে পারে। সো ডেফিনেশনটা দেখো, স্পেশাল ইন্ডিকেটর সাবস্টেন্স যদি ইনক্লুড করা হয় একটা মিডিয়ামে, যেমন ধরো এখানে ধরো নিউট্রাল রেড আমি ইনক্লুড করছি, যেটা ডিটেক্ট করে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এ পার্টিকুলার বায়োকেমিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ এ ব্যাকটেরিয়া, অর্থাৎ যেমন ধরো এই যে ইন্টারব্যাকটিস, এটার মধ্যে ইকোলাই যেটা, তো ইকোলাইটা এই যে পিঙ্ক কালার কলোনি দিল, এটাই কিন্তু আসলে ইন্ডিকেট করলো যে হচ্ছে এই যে বায়োকেমিক্যাল ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, যেটা ডিটেক্ট করতে সহযোগিতা করছে। এবং মনে রাখবা যে ইকোলাই এরা খুব ভালো ল্যাকটোজ ফার্মেন্টার। তার বাদে আরও কিন্তু ক্লেপশিয়েলা, তারপর হচ্ছে এন্টেরোব্যাক্টার, সো ইকে এগুলো হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টার, ভালো ল্যাকটোজ ফার্মেন্ট করে। তারপরে স্যালমোনেলা, শিগেলা, এগুলো কিন্তু ল্যাকটোজ ফার্মেন্টার না। ডিফারেন্সিয়াল মিডিয়া বলতে কি বোঝায়? ডিফারেন্সিয়াল মিডিয়া মানে হচ্ছে গিয়ে when medium contains some special differentiating substance, যেটা অন্য মানে গুলা থেকে এটাকে আলাদা করতে সহযোগিতা করে। ম্যাককনকি আগার মিডিয়া, টেলুরাইড ব্লাড আগার মিডিয়া, এগুলো আমরা একটু মনে রাখতে পারি। এটা তো ইম্পর্টেন্ট না। মেইনলি দেখা যায় যে ডিফারেন্সিয়াল মিডিয়া আর ইন্ডিকেটর মিডিয়া সেম জিনিসই, অনেক বইতে কিন্তু এভাবেই বলছে। আর ইনরিচমেন্ট মিডিয়া, আগেই বলছিলাম ইনরিচ মিডিয়াটা হচ্ছে সলিড, আর ইনরিচমেন্ট যেটা এটা হচ্ছে লিকুইড মিডিয়া। তো এখন দেখো ডিফারেন্সটা কোথায়, বা ইনরিচমেন্ট মিডিয়া বলতে কী বুঝি, মানে সেই সকল লিকুইড মিডিয়া যেখানে কিছু স্পেশাল সাবস্টেন্স থাকে যেগুলা পার্টিকুলার কিছু স্পিসিসকে সাপ্রেস করে, ঠিক আছে, কিছু ব্যাকটেরিয়ার গ্রোথকে ফেভার করে এবং কিছু ব্যাকটেরিয়ার গ্রোথকে সাপ্রেস করবে। মানে একটা পার্টিকুলার স্পিসিসের গ্রোথকে এরা সাপোর্ট করবে এবং অন্য যেগুলো আছে ওগুলোকে সাপ্রেস করবে। এবং এইভাবে কিন্তু আমরা এটা বলতেছি, ঠিক আছে। যেমন ধরো স্যালানাইট এফ ব্রথ, এটা শিগেলাকে আইসোলেট করতে হেল্প করে, ঠিক আছে। তারপরে টেট্রাথায়োনাইট ব্রথ, এটা স্যালমোনেলা টাইফিকে মানে ডিটেক্ট করতে হেল্প করে। অ্যালকালাইন পেপটন, যেটা ভিব্রিও কলেরাকে পেতে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, মেনলি এটা আমরা হচ্ছে গিয়ে যে কাজটা করি, এই যে বিষয়গুলো আমি বললাম যে স্যালানাইট ব্রথ, এগুলো কি, এগুলো লিকুইড মিডিয়া। তো এগুলোতে আমরা ফার্স্টে গ্রো করে পরবর্তীতে আবার কিন্তু আমরা সাবকালচার করবো একটা সলিড মিডিয়াতে, ঠিক আছে। সলিড মিডিয়াতে আমরা পরবর্তীতে সাবকালচার করবো। এবং ইনরিচমেন্ট মিডিয়া হচ্ছে আমরা ওয়ান্টেড যে ব্যাকটেরিয়াটা চাচ্ছি সেই ব্যাকটেরিয়াটাকে আলাদা করার জন্য একটা ভালো ওয়ে, স্পেশালি স্টুল থেকে, ঠিক আছে, যেখানে মানে একের থেকে অনেক বেশি স্পিসিস থাকে, যেমন ধরো স্টুল, তারপরে ইউরিন, এ সকল জায়গায় অনেক বেশি স্পিসিস থাকতে পারে, একের থেকে মাল্টিপল স্পিসিস থাকতে পারে। তো এগুলো থেকে আমি পার্টিকুলার একটাকে ফার্স্টে আলাদা করে নিব, পরে সেটাকে মানে আলাদা করার যে প্রসেস সেটাই হচ্ছে আমি বলতে পারি ইনরিচমেন্ট মিডিয়া। এটাতে এরা হেল্প করবে। পরবর্তীতে আমি আবার সলিড আগার মিডিয়া যেগুলো আছে ওইগুলোতে আমি সাবকালচার করে কিন্তু আমাদের ভালো করে অবজার্ভ করব, ঠিক আছে, আর কনফার্ম হইতে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো পরবর্তীতে আমরা হলো জিনিসটা দেখবো যে ট্রান্সপোর্ট মিডিয়া। তবে ট্রান্সপোর্ট মিডিয়াতে চলে যাচ্ছি। তবে এখানে আরেকটা কথা আমি বলে আসি, সেটা হচ্ছে দেখো কনফিউজ কিন্তু করা যাবে না। আমরা এই যে এটা যখন পড়ছিলাম, আচ্ছা, এটা মানে সিলেক্টিভ মিডিয়া আর হচ্ছে ইনরিচমেন্ট মিডিয়া, এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কিন্তু আবার করা যাবে না। যেমন ধরো এখানে এই যে মিডিয়াটা, এটাতে কী করছিল, এই বাইল সল্ট ছিল এবং বাইল সল্টের কারণে এরা কিন্তু অ্যান্টিবায়োটিক্সের গ্রোথকে প্রমোট করছে, ঠিক আছে। আর এখানে ইনরিচমেন্ট মিডিয়া যেটা হয়, যে ধরো স্যালিনেট এফ ব্রোথ, যেটা এটা যে কাজটা করে, যে স্যালিনেট এফ ব্রোথ একটা পার্টিকুলার ব্যাকটেরিয়ার গ্রোথকে মানে প্রমোট করে। সো সিলেক্টিভ মিডিয়া আর এটার মধ্যে কিন্তু কিছুটা মিল আছে, বাট কনফিউজ করা যাবে না, এটা লিকুইড হবে, এটা ফার্স্ট কথা। এবং আরও কিছু ডিফারেন্স আছে যেটা তোমরা পড়লেই বুঝবা, ঠিক আছে। এটা গেল। এবং এরা অলওয়েজ লিকুইড মিডিয়া, এটা হচ্ছে ফার্স্ট কথা। এবং এটা হচ্ছে আইদার কোনো একটা গ্রোথকে মানে ফেভার করবে, অথবা মানে এটার সাথে যারা কম্পিটি করবে এদেরকেও ইনহিবিটও করে দিবে, ঠিক আছে। ওভারঅল কথা একটা পার্টিকুলার। এবং মেইনলি আমরা স্টুল বা ইউরিনের স্যাম্পল থেকে যে জায়গায় অনেক মাল্টিপল ব্যাকটেরিয়া আছে ওখান থেকে আমরা যে কোনো একটাকে হচ্ছে নিয়ে আসতে আমরা এটা করতেছি। ট্রান্সপোর্ট মিডিয়া মানে ট্রান্সপোর্ট করতে আমরা এটা ইউজ করবো। এবং মেইনলি সেমি সলিড ইন নেচার হয় এরা। সো ক্যারি ব্লেইর মিডিয়াম, তারপরে অ্যামাইস মিডিয়াম, স্টুয়ার্ট মিডিয়াম, কোনটার ক্ষেত্রে স্যালমোনেলা এর ক্ষেত্রে হচ্ছে স্যালমোনেলা সিগেলা ভিব্রিওর ক্ষেত্রে ক্যারি ব্লেইর মিডিয়াম, আর অ্যামাইস আর স্টুয়ার্ট হচ্ছে নিসেরিয়ার ক্ষেত্রে, অ্যালকালাইন পেপটন ওয়াটার হচ্ছে ভিব্রিওর ক্ষেত্রে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে।
আচ্ছা, তারপরে ম্যাককন কি আগার মিডিয়া, এখানে কম্পোজিশনে পেপটোন, আগার, বাইল সল্ট, ল্যাকটোজ, নিউট্রাল, এই অনেক কিছু থাকতেছে, ঠিক আছে, একটা কমপ্লেক্স মিডিয়া আমরা বলতে পারি। এবং এটা এই টার্মটা আমরা অনেক জায়গায় পড়বো, আমরা যখন সিস্টেমিক পড়বো, এটাকে আমরা এমসিএ মিডিয়াও বলে থাকি। এবং এটা কিন্তু একটা ডিফারেন্সিয়াল বা লো সিলেক্টিভ মিডিয়াম, ঠিক আছে, এবং এটা সাধারণত এন্টেরিক যে গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলো থাকে, এন্টার ব্যাকটিসির মধ্যে যেগুলো আছে, ঠিক আছে, ওইগুলা আইডেন্টিফাই করতে, যেমন ইকোলাই ধরো বা যেগুলোই আছে এন্টার ব্যাকটিসির মধ্যে গ্রাম নেগেটিভ। আচ্ছা, তারপর আসলে হচ্ছে কী বললাম, এগুলো সলিড মিডিয়া হয় ইউজুয়ালি, এবং এটা বোথ সিলেক্টিভ এবং ইন্ডিকেটর মিডিয়া, এই দুইটার মধ্যে এটাকে ফেলা যায়, ঠিক আছে, এবং ইন্ডিকেটর মিডিয়াকে আমরা ডিফারেন্সিয়াল মিডিয়াও বলে থাকি। আর এটাকে কেন সিলেক্টিভ মিডিয়া বলি, কারণ এখানে বাইল সল্ট থাকে, এবং যেটার মাধ্যমে এটা কিন্তু আলাদা করে আমরা এদেরকে ডিফারেন্সিয়েট করতে পারি, কারণ বাইল সল্ট কী করে, এটা গ্রাম পজিটিভ যে সকল ব্যাকটেরিয়া আছে সেগুলোর গ্রোথকে ইনহিবিট করবে, এবং এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে গ্রোথকে হচ্ছে এটাকে কী করবে, প্রমোট করবে। আচ্ছা, এই কথাগুলো আমি আগেই বলে আসছি যে কেন ল্যাকটোজ ফার্মেন্টার এবং ল্যাকটোজ যারা নন ফার্মেন্টার তাদের ক্ষেত্রে কী হয়। এখানে হচ্ছে মানে রেড কলোনি প্রোডাকশন হয়, বা রেড কলোনি, বা আমরা বলতে পারি মানে এখানে পিল একটা কলোনি ফর্মেশন হবে, মানে রেড কলোনি না। বিষয়টা হচ্ছে এরকম যে দেখো, ল্যাকটোজ নন ফার্মেন্টার যারা, তারা নো ফার্মেন্টেশন অফ ল্যাকটোজ করে, নো অ্যাসিড প্রোডাকশন, নিউট্রাল রেড রিমেইন রেড, মানে এটা নিউট্রাল রেড নর্মালি রেডই থাকবে, বা বলতে পারো যে হচ্ছে গিয়ে এরা নর্মালি থাকবে, অ্যাকচুয়ালি কলোনির কালার পিল হবে। হ্যাঁ, এখানে ওইভাবে সুন্দর করে দেওয়া হয়নি, মনে রাখো যে কলোনির কালারটা পিল হবে এখানে, কিন্তু নিউট্রাল রেডটা ওইটার মতোই থাকবে, কালারলেসই থাকবে। নিউট্রাল রেড নর্মালি কালারলেস থাকে, কালারলেস। সো যে কিন্তু যদি নন ফার্মেন্ট হয় তাকে পেল কালার কলোনি দেবে, আর এখানে পিঙ্ক কালার কলোনি দেবে। আচ্ছা, এবং এরা এন্টারোব্যাকটিসির ক্ষেত্রে ইউজ হয়, এবং এন্ট্রিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সিলেক্টিভ মিডিয়া হিসেবে কাজ করে। ইন্ডিকেটর মিডিয়া হচ্ছে ল্যাক্টোর ফার্মেন্টার যেগুলো আছে, ইকোলাই, ক্লেবশিয়েলা, এন্টারোব্যাকটেরিয়া, এগুলোর ক্ষেত্রে। রবার্টসন কুক মিডিয়া যেটা, এটা হচ্ছে গিয়ে এর একটা লিকুইড মিডিয়া, যেটা মেইনলি হচ্ছে অ্যানারোবিক যে ব্যাকটেরিয়া আছে, ক্লোস্ট্রিডিয়াম, তাদের ক্ষেত্রে মেইনলি ইউজ করা হয়। এখানে কম্পোজিশন হিসেবে পেপটন ওয়াটার থাকে হালকা, এবং মিন্সড কুকড মিট অফ অক্স হার্ট, এর যে মাংস আছে, কুকড মিট আমরা বলতেছি, সেটা মেইনলি আমরা এখানে ইউজ করি, এবং এটা একটা লিকুইড মিডিয়া, এটা হচ্ছে কি অ্যানারোবিক ব্যাকটেরিয়ার জন্য ইউজ করা হয়। এই জিনিসগুলো জানলে হচ্ছে, এবং আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা জাস্ট মনে রাখো, রবার্টসন কুকড যে মিট মিডিয়া, এটা হচ্ছে মেইনলি কিসের ক্ষেত্রে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম। ব্লাড আগার মিডিয়া, এখানে নিউট্রেন্ট আগার মিডিয়া তো থাকেই, পাশাপাশি এখানে আমরা এক্সট্রা ব্লাড অ্যাড করেছি, শিপের ব্লাড 5-10% ডিফাইব্রিনেটেড নন ক্লোটেড শিপ ব্লাড, এবং এটা ইনরিচড মিডিয়া, পাশাপাশি এটা ইন্ডিকেটর মিডিয়া হিসেবেও কাজ করে, যেটা আমরা দেখে বুঝে আসছি। এবং আমরা জানি যে হচ্ছে গিয়ে যেটা হয় যে ব্লাড আগার মিডিয়ার ক্ষেত্রে আমরা স্ট্রেপ্টোকক্কাই, আমি বলছিলাম না যে গ্রাম পজিটিভ যে সকল স্ট্রেপ্টোকক, যেমন ধরো স্ট্রেপ্টোকক্কা, স্টেফিলোকক্কা, এগুলোর ক্ষেত্রে আমরা কী ইউজ করি, আমরা হচ্ছে ব্লাড আগার ইউজ করতে পারি। তো এক্ষেত্রে আমরা হেমোলাইসিস, ব্লাড ইউজ করার সুবিধা হচ্ছে যে আমরা ব্লাডের হেমোলাইসিস করতে পারতেছি কিনা এটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ভাগ করতে পারি, যে ব্লাডের যদি হেমোলাইসিস করতে পারে, এটা আবার 3 ধরনের হতে পারে, আলফা, বিটা, গামা। আলফা হেমোলাইসিস মানে হচ্ছে পার্শিয়াল হেমোলাইসিস করছে, কমপ্লিট হেমোলাইসিস করতে পারেন নাই। সো ওরকম একটা জোন ক্রিয়েট হয়, যেখানে হেমোলাইসিস হয় সেখানে হচ্ছে একটা ক্লিয়ার জোন ক্রিয়েট হয়, ক্লিয়ার জোন বা হলো। সো মানে ঠিক আছে, একটা ক্লিয়ার জোন ক্রিয়েট হবে কলোনির পাশ দিয়ে, কলোনির আশপাশ দিয়ে। তো সেটা দেখে আমি হচ্ছে বুঝতে পারবো এক্ষেত্রে পার্শিয়ালি হয়। আর বিটা হেমোলাইটিক বলতে বোঝায় যেখানে কমপ্লিট হেমোলাইসিস হয়, ঠিক আছে। আর গামা হেমোলাইসিস বলতে বোঝায় কোনো হেমোলাইসিসই হয়নি। আচ্ছা, তো যেমন ধরো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, সেটা বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কা, এখানে কমপ্লিট জোন অফ হেমোলাইসিস থাকে এবং বোঝা যায়। তারপরে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স, যেগুলো এখানে হচ্ছে ইনকমপ্লিট জোন অফ থাকে বা পার্শিয়াল হেমোলাইসিস হয়। আর গামার ক্ষেত্রে কোনো হেমোলাইসিস হয় না, এর মধ্যে স্ট্রেপ্টোকক্কাস ব্রোভিস বা হচ্ছে এন্টারোকক্কাস ফিকালিস এগুলো আছে। সো আচ্ছা, এইগুলা এখন আমরা বুঝতে পারছি যে কোন কোন ক্ষেত্রে, যেমন ধরো স্ট্রেপ্টোকক্কাস স্পিসিসের ক্ষেত্রে, বা ইন্ডিকেটর মিডিয়া হিসেবে হেমোলাইটিক প্রপার্টিস দেখতে। তারপরে ব্যাকটেরিয়াকে ব্লাড মানে ব্যাকটেরিয়া মানে যে সকল ব্যাকটেরিয়ার ব্লাড লাগে গ্রো করতে, সেই সকল ব্যাকটেরিয়াকে আইসোলেট করতে এটা ইউজ করা হয়। এবং এটাকে পরবর্তীতে বেশি হিট দিলে, ব্লাড আগার মিডিয়াকে হিট করলেই কিন্তু পরবর্তীতে লাইসিসড হয়ে, ব্লাড লাইসড হয়ে কিন্তু পরবর্তীতে চকলেট আগার মিডিয়া তৈরি হতে পারে। এবং এটা কেন চকলেট আগার মিডিয়া, নাম কেন চকলেট আগার মিডিয়া, কারণ কালারটা দেখা যায় যে চকলেট কালারের কিছুটা চকলেট কালার হইতে পারে, পাশাপাশি দেখা যায় যে হচ্ছে গিয়ে মানে ব্লাডকে লাইসিস করলে এরা পারা যাচ্ছে এই জন্য। আচ্ছা, যাই হোক, এখন আসা যাক যে হিট ব্লাড আগার মিডিয়া, অর্থাৎ ব্লাড আগার মিডিয়াকে হিট করলে আমরা এটা পাওয়া যাচ্ছি, ঠিক আছে। এবং এটা মেনলি 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট দিতে হবে, এবং আরবিসির ফলে লাইসড হয়ে যায়, এবং হিমোগ্লোবিন যে প্রোডাক্ট সেগুলো রিলিজ হয়ে যায়। আচ্ছা, এবং চকলেট ব্রাউন একটা কালার পাওয়া যায়, এই জন্য এটাকে আমরা চকলেট আগার মিডিয়া বলতেছি। এবং এটা কেন চকলেট কালার পাওয়া যায়, কারণ আরবিসি যখন ডিসরাপশন হয়ে যায়, এখানে হিমোগ্লোবিন রিলিজ হয়ে যায়, হিমোগ্লোবিনের প্রোডাক্টসগুলো, ফলে চকলেট ব্রাউন কালার ধারণ করে। আচ্ছা, ঠিক আছে।
এখন ধরো কেন চকলেট আগার মিডিয়া মোর ইনরিচ দেন ব্লাড আগার মিডিয়া, কারণ হচ্ছে যখন আমরা আরও হিট দিই শিপ ব্লাডে তখন আরবিসি লাইসিসড হয়ে যায় এবং নিউট্রিয়েন্টসগুলো বাহিরে বের হয়ে আসে এবং এই নিউট্রিয়েন্টসগুলো ব্যাকটেরিয়ার জন্য আরও খুব ভালো করে অ্যাভেলেবেল হয়, রেডিলি অ্যাভেলেবেল হয়। সেই জন্য নিউট্রিয়েন্ট আগার মিডিয়া মনে রাখবে বেশি ইনরিচ ব্লাড আগার মিডিয়ার থেকে। নিউট্রিয়েন্ট আগার না, সরি চকলেট আগার মিডিয়া। আচ্ছা, মনসুর আগার মিডিয়া এটা মনে রাখবে যে হচ্ছে ডক্টর কাজী আবুল মনসুর, বাংলাদেশি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ওনার নামের থেকেই মনসুর মিডিয়া, এটা মিলে আমরা ভিব্রিও কলেরার ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। সিলেক্টিভ, ইন্ডিকেটর, ট্রান্সপোর্ট এই তিনটা মিডিয়া হিসেবে ইউজ করা যেতে পারে, মেনলি ভিব্রিও কলেরার ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। এখানে কম্পোজিশন আগার, জিলাটিন, দুইটা সলিডিফাইং এজেন্ট আমরা দেখলাম, তার পাশাপাশি বাইল সল্ট, পটাশিয়াম টেলুরাইড এগুলো থাকতে পারে। আচ্ছা, লোয়েস্টেন জেনসেন যে মিডিয়া এটাতে এগ, তারপরে মেলাকিট, গ্রিন, গ্লিসারল এস্টার্স, মিনারেল সল্ট সেগুলো থাকতে পারে এবং এটা মিলি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে মনে রাখবা। এল যে মিডিয়া বা লোয়েস্টেন জেনসেন মিডিয়া মানে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, দ্যাটস ইট। আচ্ছা, এবং এটা সিলেক্টিভ মিডিয়া এবং ইনরিচ মিডিয়া দুইটার ক্ষেত্রে ইউজ করতে পারে। ইনরিচ হিসেবে আমরা এখানে এগ ইউজ করি, আর সিলেক্টিভ কেন, কারণ এখানে মেলাকাইট যে গ্রিন থাকে সেটা হচ্ছে আদার অর্গানিজমের গ্রোথকে সাপ্রেস করে এবং টিউবারকল ব্যাসিলাই বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের গ্রোথকে প্রমোট করে। আচ্ছা, এবং এটা হচ্ছে স্পেসিফিসিটি অনেক বেশি, 99%, সো এটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা মোর সেন্সিটিভ এবং এটা টিবি কমপ্লেক্সকে এবং নন টিবি মাইক্রোব্যাকটেরিয়াগুলোকেও আলাদা করতে পারে। অর্থাৎ যেগুলো হচ্ছে নন টিবি মাইক্রোব্যাকটেরিয়াম, অর্থাৎ মাইক্রোব্যাকটেরিয়ামের মধ্যেই আছে, তার মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, এটাও কিন্তু একটা মাইক্রোব্যাকটেরিয়াম, বাট ওভারঅল কথা মানে যেগুলো টিবি করে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেটা, সেটার সাথে মাইক্রোব্যাকটেরিয়ামের অন্য স্পিসিসগুলোকে আলাদা করতে এটা ইউজ করা যেতে পারে। আচ্ছা, এবং অ্যান্টি টিউবারকুলার যে ড্রাগগুলো আছে, সো এই ড্রাগগুলো যেমন আইসোনিয়াজিড, রিফাম্পিসিন বা আরও বিভিন্ন ড্রাগ, এগুলোর সেন্সিটিভিটি টেস্ট করার জন্য কিন্তু, যে সেন্সিটিভিটি বলতে এটা কি রেজিস্ট্যান্ট নাকি সেন্সিটিভ, এইগুলোর টেস্ট করার জন্য কিন্তু এটা ইউজ করা যেতে পারে। এবং দেখা যায় যে ডিসঅ্যাডভান্টেজ বলতে এটা স্লো গ্রোয়িং, অর্থাৎ এই মিডিয়াতে স্লোলি গ্রো করে, 8 উইকের মতো সময় লাগে যেতে পারে গ্রো করতে, হ্যাঁ, ব্যাকটেরিয়াগুলার। ঠিক আছে, এখন আসো আমরা চলে যাবো হচ্ছে অ্যানারোবিক কালচার। তো অ্যানারোবিক কালচারে আমরা বেশি কিছু পড়বো না, এখানে মেইনলি মনে রাখবো রবার্টসন কুকড মিট যে মিডিয়া এবং থায়োগ্লাইকোলেট ব্রথ, এটা একটা লিকুইড মিডিয়া এবং এটাও একটা লিকুইড মিডিয়া। সো এই যে দুইটা মিডিয়া হচ্ছে আমরা অ্যানারোবিক কালচারের ক্ষেত্রে আমরা ইউজ করি। তা বাদে আরও কিছু জানতে পারো যে মানে অ্যানারোবিক অ্যাটমসফিয়ারে কালচারের জন্য বেশ কিছু জিনিস আছে, যেমন ধরো গ্যাস পাক বা গ্যাসকিট সিস্টেম আছে, যেখানে অক্সিজেন রিমুভ করার মাধ্যমে কম্বাশন করা হয়, কারণ আমরা জানি অ্যানারোবিকগুলো অক্সিজেন উপস্থিতি বাঁচতে পারবে না, সেরকম কিছু পদ্ধতি তৈরি করা, যেমন ফ্লাশিং মেথড, প্লাস্টিক ব্যাগস মেথডস, এরকম বেশ কিছু মেথডস আছে। যেমন যেমন ফ্লাশিং মেথডে যেটা করা হয় যে অক্সিজেনকে নাইট্রোজেন দ্বারা ধরো রিপ্লেস করা হয়েছে। সো এরকম বিভিন্নভাবে ট্রাই করা হয় অ্যানারোবিক ব্যাকটেরিয়া বা ক্লোস্ট্রিডিয়াম ধরো একটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া, সেগুলোকে গ্রো করার জন্য। সো ওভারঅল এগুলোই ছিল আমাদের কালচার মিডিয়া নিয়ে, আশা করি বুঝতে পারছো।